Start recording. Uh, Welcome to SBR class and আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনাদের লাস্ট ক্লাসেই এটার অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছিল and that we will go through from the study hub part. In the meantime যদি কেউ জয়েন করেন আমরা জাস্ট স্টার্ট করছি so that they can take it from here. রেকর্ডিং থেকে ব্যাকআপটা নিতে পারে। সো আমি আপনাদেরকে একটা আসলে কুইক রিভিশন মোস্ট প্রবাবলি গত ক্লাসে আমার দেওয়ার কথা, কেন যেন আপলোডটা হয় না আমি জানি না। আই থট যে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, দেন আই গট টু চেক ইট আউট যে এটা আসলে যায় না এদিন। সো আমি আজকে আপনাদেরকে এই স্টাডি হাব কুইক রিভিশনটা শেয়ার করে রেখেছি। সো আমি একটু এটার ব্যাপারে ডিসক্লেমার দিই, এটা মানে এক্সক্লুসিভলি ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এক্সক্লুসিভলি ফর দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং অন আইএস অ্যান্ড আইএফআরএস, মানে আইএস আইএফআরএস গুলোর একটা কুইক রিভিশন, নট দ্য হোল পার্ট। সো সেই ক্ষেত্রে আমরা এটা দেখব, আমরা এটা চেক করব, বাট আমাদের আসলে মেইন সোর্স অফ লার্নিং দ্য নলেজ, লাইক মেইন সোর্স অফ অবটেনিং দ্য নলেজ ইজ স্টাডি হাব। সেখান থেকে আমরা ট্রাই করব এই আন্ডারস্ট্যান্ডিং সবগুলো পয়েন্ট আসলে সিকোয়েন্সিয়ালি আমরা কভার করা হয়েছে কিনা। সো দ্যাট ইজ আওয়ার প্ল্যান। অ্যান্ড আমরা এই পার্টিকুলার টপিক গুলা যেহেতু এফআরএ ছিল, আমরা দেখতে পারবো যে এফআর এর ওই কুইক রিভিশনটাতে আরো সুন্দর করে গুছানো দেওয়া আছে রাদার দ্যান স্টাডি হাব। সো সেই জায়গাটাতে আমরা ঠিক আমাদের কুইক রিভিশনের একটা ভালো সাপোর্ট এখানে আমি পাবো, আইএস আইএফআরএস গুলো প্রপারলি আন্ডারস্ট্যান্ড করার জন্য, একটা ওভারঅল বার্ড ভিউ পাওয়ার জন্য। সো আজকে আমরা দুইটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বেসিক্যালি কভার করার টার্গেট করছি। একটা হচ্ছে আইএস 8 অ্যাকাউন্টিং পলিসিস, এস্টিমেটস অ্যান্ড এরর্স, আরেকটা হচ্ছে আইএস 16 প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। যদিও আসলে দুইটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পার্টিকুলারলি আইএস 16টা আসলে একদিনে কভার করা খুব একটা পসিবল হয় না, বাট লেটস ট্রাই, হোপ ফর দ্য বেস্ট, যে আমরা আসলে যতটুকু কমপ্লিট করতে পারি। যদি কোনো একটা রিমেইনিং পার্ট থেকে যায় আইএস 16 এর, অফকোর্স উই উইল ডিসকাস ইট ইন নেক্সট ক্লাস। সো দ্যাটস দ্য প্ল্যান। সো এইটার ভিজুয়ালাইজেশনটা আমি আপনাদেরকে জাস্ট কুইক রিভিশন থেকে দেখানোর ট্রাই করি যে আইএস 8 এর ব্যাপারে আমরা যে কথাগুলো বলছি। সো এখানে আসলে আইএস 8 আছে হচ্ছে আমার পেজ নাম্বার 6 এ। আমি যদি একটু চলে যাই পেজ 6 এ, পেজ 2, 3, 4, IS2 already done, 5 and 6. So here's the সিকোয়েন্স যে আমরা আইএস 8 নিয়ে কথা বলবো এবং সি যে আইএস 8টা এখানে 2 পেজের মধ্যেই কভার করা হয়েছে। সো জাস্ট উইদিন 2 or 3 pages ইটস ডান। এখন নো সরি 3 পেজ, 4 পেজেস। এন্ড এরপরে আপনি আইএস 16 নিয়ে আমরা কথা বলবো, বাট আমরা বেসিক্যালি কুইক রিভিশনটা আমরা চেক করব। বাট মোস্টলি আমরা আসলে আমাদের যে পার্টটা, স্টাডি হাবের যে মেইন পার্টটা, সেটাতে আমরা ক্রস চেক করে নিব যে আসলে এই টপিক সবগুলো কভার হয়েছে কিনা, অথবা কোনো টপিক আসলে মিস আউট হয়েছে কিনা আমাদের আইএস 8 এবং আইএস 16 এর পার্ট থেকে। সো আমরা উইল গো থ্রু ফ্রম দ্য কুইক রিভিশন। অফকোর্স আমরা কুইক রিভিশনটা ট্রাই করব এট এ মানে হোল ওভারভিউটা নিয়ে শেষ করতে। অফকোর্স এটা শেষ করেই কিন্তু আমি স্কিপ করে যাব না, আমাকে মানে আমার যে স্টাডি হাবের যে পার্টটুকু সেটা মানে আমাকে একটু চেক আউট করতে হবে যে আসলে সবগুলো টপিক, যে টপিক গুলো নিয়ে আমরা কথা বলছি সেই টপিক গুলো আসলে কভার করা হয়েছে কিনা আমাদের এই নলেজ পার্টে। সো লেটস সি আইএস 8, এটা আমরা সবাই জানি যে ইটস রিলেটেড টু অ্যাকাউন্টিং পলিসিস, চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস অ্যান্ড এরর্স। সো এখানে মেইনলি 3টা জিনিস আমরা কভার করি। একটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং পলিসিস, একটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং এস্টিমেটস, অ্যান্ড দেন আমার এরর্স, প্রায়র পিরিয়ড এরর। সো সেখানে আপনারা যদি এই 3টা পয়েন্টের ডেফিনেশন ঠিকঠাক মতো করে বুঝতে পারেন, তাহলেই মোটামুটি ভাবে আমাদের এই আইএস এর সামারিটা ডান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু এটার একটা একটা করে ডেফিনেশন আপনাদের থেকে বোঝানোর চেষ্টা করি, অথবা আমি যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বা আপনাদেরকে আরেকটু বেটার ওয়েতে আমি বলতে পারবো যে আপনাদের আসলে কোন জায়গাটাতে গ্যাপ আছে। সো একটু আমাকে একটু বলেন, একটা একটা করে আমরা যাই। হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট অ্যাকাউন্টিং পলিসি? আমরা অ্যাকাউন্টিং পলিসিটা নিয়েই কথা বলি আসলে। অ্যাকাউন্টিং পলিসি বলতে আসলে আপনি কি বুঝেন, প্লিজ?
accounting policy. What is accounting policy? স্যার, সেটস অফ গাইডলাইন্স কিভাবে কোম্পানির অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কিভাবে প্রিপেয়ার করতে হবে। Okay, guidelines. Good word. Are and anything else that add করতে চান? Good word. কিভাবে কনসিস্টেন্ট প্রিপেয়ার করা যায় আসলে। Okay, yeah, that is our main purpose. আমি আসলে ওই জায়গাটাতে অফকোর্স যাচ্ছি, বাট গাইডলাইন ছাড়াও আরো কোনো ওয়ার্ড আছে কিনা রিলেটেড টু অ্যাকাউন্টিং পলিসিস এর কথা যেটা আমরা বলি, আমরা এটাকে কি রুলস অর প্রিন্সিপাল বলতে পারি না? বেস, হ্যাঁ, প্রিন্সিপাল বেস, বেস রুলস কনভেনশন, হবে। রাইট? জি So, এই টার্মগুলো তো আমরা দেখেছি যে অ্যাকাউন্টিং পলিসি সিম্পল, ইটস এ পলিসি, ইটস এ রুলস, ইটস এ গাইডলাইন, ইটস এ কনভেনশন, ইটস এ বেস, প্রিন্সিপালস, দেন হাউ টু প্রিপেয়ার আওয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটাই তো আপনার কথাটা ছিল। সো ঠিক এইটাই এক্স্যাক্টলি অ্যাকাউন্টিং পলিসি। ওকে, সো পারফেক্টলি সেড যে অ্যাকাউন্টিং পলিসি বলতে আমরা যেটাকে বুঝি, ইটস এ সেট অফ গাইডলাইন, সেট অফ রুলস, সেট অফ প্রিন্সিপালস, বেস, কনভেনশনস, যেটার উপর বেস করে আমরা আমাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করি। সি, আমরা ঠিক যে কথাগুলো বললাম এই কথাগুলোই কিন্তু এখানে একদম পারফেক্টলি বলা আছে যে আসলে আমাদের অ্যাকাউন্টিং পলিসির ডেফিনেশনে যদি আমরা যাই, accounting policies are specific principles, bases, conventions, rules, practices applied by an entity in preparing and presenting financial statements. So এইটা স্যার, স্টাডি হাব শেয়ার করতেছেন? না না না, আমি কিন্তু শেয়ার করছি হচ্ছে আমাদের কুইক রিভিশন যেটা সেটা। এটা কি দেখতে এখানে পাচ্ছেন? স্ক্রিনে দেখা যাচ্ছে হচ্ছে ইজ দ্য পিরিয়ড ইজ ম্যাটেরিয়াল, এই পেজটা। আই থিংক এই পেজটাই। না না, আমি একটু দেখি, দাঁড়ান। আমি আবার 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 ই করে দিচ্ছি, সমস্যা নেই। আবার 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 স্ক্রিনটা আমি শেয়ার করছি। এইবার একটু আমাকে বলেন যে এখন আপনারা ঠিক কোন পেজটা দেখতে পাচ্ছেন? এবার আইএস এর দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ এবার স্যার, এবার দেখা যাচ্ছে। এবার ঠিক আছে, মেবি there was a technical glitch তখন। থ্যাংক ইউ। তো এই হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্টিং পলিসির ডেফিনেশন। এটার খুব সিম্পল কিছু এক্সাম্পল আছে, যেমন আপনি যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো আমি যদি একটা একটা করে বলি, যেমন আমার যে আইএস আইএফআরএস এর যে গাইডলাইন, আইএসএস অর আইএফআরএসএস এর যে গাইডলাইন গুলো, দ্যাট ইজ কমপ্লিটলি অ্যাকাউন্টিং পলিসিস, ঠিক না? মানে আমার অ্যাকাউন্টিং পলিসিস এরই পার্ট। যেমন আপনি এখানে যদি দেখেন যে অল্টারনেটিভ প্রেজেন্টেশনস অফ গভর্নমেন্ট গ্র্যান্ট, সো আমরা এখনো একটু রিকল করার ট্রাই করি। গভর্নমেন্ট গ্র্যান্ট আমরা বেসিক্যালি দুই ধরনের গ্র্যান্ট পেয়ে থাকি, একটা হচ্ছে গ্র্যান্ট রিলেটেড টু অ্যাসেট, আর একটা হচ্ছে গ্র্যান্ট রিলেটেড টু ইনকাম অর এক্সপেন্স। সেটার একটা হচ্ছে গ্র্যান্ট রিলেটেড টু অ্যাসেট, যেটাকে আমরা দুইটা মেথডে প্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে ডেফার্ড ইনকাম অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে ডিডাক্ট ফ্রম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ও এই কথাটাই বলতেছে যে আপনি কি ডেফার্ড ইনকাম অ্যাপ্রোচ ফলো করবেন নাকি ডিডাক্ট ফ্রম প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে এটাকে প্রেজেন্ট করবেন। দ্যাট ইজ এ সর্ট অফ অ্যাকাউন্টিং পলিসি। ওকে, তারপর আমরা আইএস টু এর কথা বলছি, যে আপনি আইএস টু যেটা ফলো করবেন, আইএস টু এর আপনি কোন মেথডটা ফলো করবেন। উই নো যে আইএস টু ইজ অ্যাকচুয়ালি গাইডেড টু মেজার দ্য ক্লোজিং ইনভেন্টরি অ্যাট লোয়ার অফ কস্ট অ্যান্ড এনআরভি, বাট ওই কস্টটাকে মেজার করার জন্য উই নো দেয়ার ইজ সাম মেজারমেন্ট বেসিস, ফিফো অর এফকো। আপনি কি ফিফো ইউজ করবেন না এফকো ইউজ করবেন, দ্যাট ইজ আ সর্ট অফ অ্যাকাউন্টিং পলিসি। এরপর আইএস 40 তে যদি আমরা যাই, আমাদের দুইটা মডেল আছে, একটা হচ্ছে কস্ট মডেল ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য, আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু মডেল। তো আপনি যদি ফেয়ার ভ্যালু মডেল ইউজ করেন ইনস্টেড অফ কস্ট মডেল, দ্যাট ইজ আ অ্যাকাউন্টিং পলিসি। সো এই এক্সাম্পল গুলো আমরা বলছি এই কারণে, বিকজ এই এক্সাম্পল গুলো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গাইডেড বাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এবং এটা আমার অ্যাকাউন্টিং পলিসি IS 8 এর একটা পার্ট। তো এই এই জায়গাটাতে একটু আমরা এই এই জায়গাটাতে আমরা একটু এইভাবে ক্লিয়ার করি যে আসলে অ্যাকাউন্টিং পলিসির ক্ষেত্রে আমরা কোন কোন ব্যাপারটাকে বেশি প্রায়োরিটি দিই, যেমন রেকগনিশন, মেজারমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন। ওকে, মানে আমার যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, যেমন আপনি আপনি যদি একটা একটা করে এইভাবে চিন্তা করেন যে রেকগনিশন, মেজারমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন,
যেটার ব্যাপারে আপনার কোনো প্রিন্সিপালস, গাইডলাইন এবং রুলস বলা আছে ইন আইএস অ্যান্ড আইএফআরএস, দ্যাট ইজ ইউর অ্যাকাউন্টিং পলিসি। আমি এই কথাটা বলার পিছনে মেইন কারণ হচ্ছে আপনাদের এখানে একটা সূক্ষ্ম প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনারা অনেক সময় অ্যাকাউন্টিং পলিসি এবং অ্যাকাউন্টিং এস্টিমেটের মধ্যে কেন যেন একটা ইন্টার রিলেশন খুঁজে পান, হুইচ ইজ নট রাইট। অ্যাকাউন্টিং পলিসি কমপ্লিটলি আর ডিফারেন্ট থিং, অ্যাকাউন্টিং এস্টিমেট ইজ কমপ্লিটলি আর ডিফারেন্ট থিং। মানে অ্যাকাউন্টিং পলিসি এন্ড অ্যাকাউন্টিং এস্টিমেট কখনোই এক জিনিস না, মানে অনেক অনেক সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। এবং আমি যদি আপনাদেরকে একটা সিম্পল কথা বলি যে এটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে অ্যাকাউন্টিং পলিসি, একটা কোম্পানির অ্যাকাউন্টিং পলিসি, এটা কি আসলে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, রেগুলারলি চেঞ্জ হয়? মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে অ্যাকাউন্টিং পলিসি আপনি যখন একটা পলিসি সেট করেন, সেই পলিসিটাকে আপনি এভরি ইয়ার চেঞ্জ করেন? No, sir. It's not actually feasible, it's not possible. So accounting policies কখনোই রেগুলারলি চেঞ্জ হয় না, it is not subject to change. তো হ্যাঁ, এটা চেঞ্জ করা যায়, একদমই যে চেঞ্জ করা যায় না ব্যাপারটা তা না, বাট সেটা চেঞ্জ করার জন্য আমাদের কিছু মানে কন্ডিশনস আছে, কিছু সিচুয়েশনস আছে, কিছু কনসিডারেশন আছে। সো সেই ব্যাপারগুলো আমাকে কনসিডার করতে হয়। তো এইখানে বাট আমি যদি এস্টিমেটের কথা বলি, যদি আমি একটু বেশি করে যাচ্ছি, যে এস্টিমেটের ব্যাপারটা আমি এখনই নিয়ে আসছি এই কারণে, কারণ আপনি যেন আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার রাখেন যে অ্যাকাউন্টিং পলিসি ইজ আ সেপারেট থিং, accounting estimate is separate thing. But if you consider changing accounting estimate, that is subject to change in every year. Kenona it is completely, accounting estimate is completely based on your judgment, your estimation. So that judgment, that estimation, that might change in every year. So that's not a problem with that. So এই জায়গাটাতে আমাকে একটু ক্লিয়ার থাকতে হবে what is the accounting policy and what is the accounting estimate. That is very very important. এখন আমরা অ্যাকাউন্টিং পলিসির কথাটা বললাম, অ্যাকাউন্টিং পলিসির ডেফিনেশনটা আমরা দেখলাম, there is nothing wrong with it, we all understand প্রপারলি যে আসলে অ্যাকাউন্টিং পলিসি বলতে আমরা কি বুঝি। ঠিক এরপরের যে টপিকটা রিলেটেড অ্যাকাউন্টিং পলিসি, যে কথাটা আমরা বলছিলাম যে অ্যাকাউন্টিং পলিসির চেঞ্জটা আসলে রেগুলারলি হয় না, ফ্রিকুয়েন্টলি হয় না, বাট দেয়ার ইজ আপ টু সিনারিও যখন আমরা অ্যাকাউন্টিং পলিসির চেঞ্জ করে থাকি। একটা হচ্ছে কম্পালসারি চেঞ্জ, আরেকটা হচ্ছে ভলান্টারি চেঞ্জ। ওকে, কম্পালসারি চেঞ্জ বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে যে আমার, যেহেতু অ্যাকাউন্টিং পলিসি ইজ মেইনলি অ্যাকচুয়ালি গাইডেড বাই দ্য ফ্রেমওয়ার্ক, দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যদি আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে কোনো চেঞ্জ আসে, যেমন আমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি, আমার রেভিনিউ রিলেটেড আগে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল IS 18, সেটা এখন হয়ে গিয়েছে IFRS 15। তার মানে এখন আমাকে অবভিয়াসলি IFRS 15টাই ইউজ করতে হবে। I cannot get back to IS 18 and I cannot apply IS 18 anymore. So that is a concept of compulsory change. যেমন আমরা যদি আরেকটা আইএস এর রেফারেন্স বলি, যে সে ফর এক্সাম্পল আমাদের ইনভেন্টরি কস্ট মেজারমেন্টের জন্য প্রিভিয়াসলি দেয়ার ওয়াজ 3 মডেল, ফিফো, লিফো, এফকো। বাট এখন কিন্তু আর লিফো অ্যাভেলেবল না আমার জন্য, এখন কিন্তু লিফোটা আর ইউজেবল না। দ্যাট ইজ আ কনসেপ্ট অফ কম্পালসারি চেঞ্জ, মানে আই হ্যাভ টু চেঞ্জ মাই ফাইন্যান্সিয়ালস, I have to change my calculations, I have to change my presentation if IS and IFRS asked me to do so. So that is the point of compulsory change. So এখানে আপনার কোনো আসলে কিছু করার নাই, যখনই IS IFRS এর কোনো চেঞ্জ আসবে, you have to change your financials, you have to change your accounting policies. That is obvious, that is a compulsory change. Now come to the another point, that is a voluntary change. So voluntary change বলতে আমরা কি বুঝতেছি, যে voluntary change means যে আমাকে IFRS হয়তোবা স্পেসিফিক্যালি বলেনি, স্পেসিফিক্যালি আমাকে এখানে কোনো প্রকার গাইডলাইন চাপিয়ে দেয়নি, বাট I want to present my financial statement in a way, I want to change my policy so that it will provide more faithful representation. It will provide more true and fair view of my financial statements. That is called voluntary change. That is called voluntary change of accounting policy. Okay. So এখানে voluntary চেঞ্জটা হচ্ছে অনেকটা অপশনাল, অনেকটা আপনার ডেলিবারেশনের উপর, ইন্টেনশনের উপর।
wherever you want to change your accounting policy or not. So এটা basically অনেকটা আপনার own decision, own justification that you want to change your accounting policy on by yourself, so that it will provide more relevant, reliable informations to the users. এখন আহ, আমরা এইটার ইম্প্যাক্টটা যখন দেখব তখন বুঝতে পারবো যে ভলান্টারি চেঞ্জটা আসলে কেন খুব একটা করা হয় না, অথবা আদৌ কি ভলান্টারি চেঞ্জটা খুব একটা করা হয় কিনা। তো ভলান্টারি চেঞ্জের একটা এক্সাম্পল দিই, তাহলে আমাদের জন্য হয়তো বা ইজিয়ার হবে। যেমন আপনি যদি দেখেন যে IS40 তে দুইটা মডেলই আছে, খেয়াল করে দেখেন, বাট ও কিন্তু বলতেছে যে ফেয়ার ভ্যালু মডেল অফ কস্ট মডেল ফর ইনভেস্টমেন্ট প্রপার্টি। সো আপনি ফেয়ার ভ্যালু মডেল যদি ইউজ করেন ইনস্টেড অফ কস্ট মডেল, দ্যাট ইজ এ চেঞ্জ অফ অ্যাকাউন্টিং পলিসি। বাট এইটা কিন্তু মানে আপনি কস্ট মডেল চাইলে ইউজ করতে পারতেন, বাট কেন আপনি ফেয়ার ভ্যালু মডেলটা চুজ করছেন? বিকজ ইট উইল প্রোভাইড মোর ট্রু অ্যান্ড ফেয়ার ভ্যালু দ্যাট ইউ ক্যান জাস্টিফাই। অফকোর্স ফেয়ার ভ্যালু মডেলের যে কোনো চেঞ্জেস ডিরেক্টলি প্রফিট আর লসে চলে যাবে, অ্যান্ড দ্যাট উইল obviously affect your profit and loss directly. So এই কারণে দেখা যায় এই ভলান্টারি চেঞ্জ গুলো অনেক সময় আমরা করতে পারি, দ্যাট দ্যাট হোয়াট ক্যান আই সে প্রভিশনস প্রোভাইডেড বাই IASB টু আস। সো এইটাকে আমরা ভলান্টারি চেঞ্জ বলে থাকি। ওকে, বাট একটু পরে আপনি দেখতে পারবেন, অথবা একটু পরে আপনি নিজেও ডিসিশন নিতে পারবেন যে অ্যাজ অ্যাজ ইউ উইল বি অ্যাক্টিং লাইক অ্যান কনসালটেন্ট, নট লাইক অ্যান অ্যাকাউন্টেন্ট। ওকে, বিকজ অ্যাকাউন্টেন্ট জাস্ট নাম্বার গুলা কিভাবে রেকর্ড করবে সেটা, বাট SBI এ কিন্তু আপনি রেকর্ড অথবা নাম্বার ক্যালকুলেশন খুব বেশি এখানে প্রায়োরিটি দেওয়া হয় না। রাদার ইউ হ্যাভ টু বি আস্কড টু কনসাল্ট যে আসলে ভলান্টারি চেঞ্জটা করবে কিনা, এখানে কম্পালসারি চেঞ্জ করতে হবে কিনা। সো দ্যাট সর্ট অফ থিং ইউ হ্যাভ টু evaluate and then justify, then recommend to your board. সো এখানে আপনারা একটু পরেই দেখবেন যে আসলে ভলান্টারি চেঞ্জটা আসলে খুব একটা ফ্রিকুয়েন্টলি করে না কোম্পানিগুলা, এন্টিটি গুলা। কেননা এই অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জের কারণে যেই ইম্প্যাক্টটা আছে, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের ইম্প্যাক্ট আছে, দ্যাটস এ হিউজ ইম্প্যাক্ট। সো এই জায়গাটাতে দেখা যায় অনেক সময় আসলে অ্যাকাউন্টেন্ট অথবা এন্টিটি তারা আসলে ভলান্টারি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জের ব্যাপারে খুব বেশি এনকারেজড ফিল করে না। ওকে, সো এখানে একটা নোট দেওয়া আছে, এই নোটটা একটু আমরা পড়ে নেই। যদিও এই নোটটা আমরা এর আগেও জানতাম যে IS16 যেখানে আমার অ্যাপ্লিকেবল, মানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যেখানে অ্যাপ্লিকেবল, সেই জায়গাটাতে আমার IS8 এর রুলস, মানে এটা হচ্ছে বেসিক্যালি যখন আমার একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে আরেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে যদি কোনো জায়গায় কোনো কানেকশন থাকে, এবং সেখানে যদি স্পেসিফিক্যালি আমার কোনো প্রভিশন, ট্রানজিশন প্রভিশন না থাকে, যে এখানে আমার IS8 অথবা IS16 যেটা মোর রিলায়েবল সেটা ফলো করা যাবে, সেটা সেই রকম কিছু না হলে, যদি এরকম থাকে যে এই সিচুয়েশনে আমার IS16 টাই ফলো করতে হবে। যেমন আমি একটা ছোট এক্সাম্পল গত ক্লাসে দিয়েছিলাম যে গভর্নমেন্ট গ্র্যান্ট রিলেটেড টু এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, সেখানে এক্সক্লুসিভলি বলাই আছে যে এটা যদিও গভর্নমেন্ট গ্র্যান্ট, বাট দ্যাট গ্র্যান্ট রিলেটেড টু এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস উইল বি অ্যাকাউন্টেড আন্ডার IS41, নট IS20। তো এই জায়গাটা তো ঠিক সেম, যে এইখানে আমার এই অ্যাকাউন্টিং পলিসিস যে ব্যাপারটা রিলেটেড টু রিভ্যালুয়েশন অর কস্ট মডেল, দ্যাট উইল বি গভর্নড বাই IS16, নট IS8। এই কারণে এটা আমার কোনো প্রকার রিভ্যালুয়েশন থেকে কস্ট মডেল, সরি কস্ট মডেল থেকে রিভ্যালুয়েশন মডেল, এটা চেঞ্জের জন্য এটার কোনো অ্যাকাউন্টিং পলিসির অ্যাডজাস্টমেন্ট অ্যাজ পার IS8 আমাকে করতে হবে না, এটা আমাকে IS16 যেটা গাইড করে সেটাই করতে হবে। এটার মানে হচ্ছে অ্যাজ পার IS8 বলতে বলতে আমরা বুঝাচ্ছি, যদিও এটা আমার অ্যাকাউন্টিং পলিসি আমি চেঞ্জ করছি, আমার কস্ট মডেল থেকে আমি রিভ্যালুয়েশন মডেলে চলে যাচ্ছি, মানে আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মেজারমেন্ট বেসিসটি আমি চেঞ্জ করছি, দ্যাট ইজ এ চেঞ্জ অফ অ্যাকাউন্টিং পলিসি। সেই ক্ষেত্রে এটা যদিও আমার অ্যাকাউন্টিং পলিসির চেঞ্জ, বাট এটার জন্য আমার কোনো রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দিতে হবে না, and that is because of IS16। IS16 এইটাই বলছে এটা আমার গোয়িং ফরওয়ার্ড রিভ্যালুয়েশন মডেল ফলো করতে হবে, প্রিভিয়াস ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেঞ্জ করতে হবে না। এখানে একটা নতুন টার্ম চলে আসে, রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট, যেটা আপনারা এর আগেও আই বিলিভ শুনেছেন অথবা এটার সাথে আপনারা ফ্যামিলিয়ার। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি, মানে আপনি যদি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করেন তাহলে আপনাকে কি অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো দ্যাট উই অল নো, এটা নিয়ে আসলে আমাদের কোনো প্রকার কোনো ক্লারিফিকেশন কমপ্লেক্সিটি কিছুই নাই, এবং আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে ডিবেটও আছে যে
যদি আপনি কোনো একটা কারণে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করেন, আইদার ইট ইজ ফর কম্পালসারি চেঞ্জ অর ইট ইজ ফর ভলান্টারি চেঞ্জ, আপনাকে অবভিয়াসলি এইটার জন্য রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। দ্যাট ইজ দ্য মেইন ইমপ্লিকেশন অফ চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি। এই কারণে দেখা যায় অনেক সময় আমার অ্যাকাউন্টেন্টরা ডিসকারেজ ফিল করে টু চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি। এখন আমি আপনাদের থেকে একটু শুনতে চাই, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট এন্ড হাউ টু অ্যাডজাস্ট ইট? রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট কি এন্ড এটার অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করতে হয়? প্লিজ বলেন। স্যার লাস্ট ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার মানে আমি এই বছর যে পলিসিটা চেঞ্জ করলাম হুম। সেটাকে কম্পারেবল করার জন্য লাস্ট ইয়ারেও আমার সেম আইটেমের ইয়েটা ডিসপোজালটা এইভাবেই করতে হবে, সেম Okay, পলিসি দিয়ে চেঞ্জ করতে হবে। এটা okay. হচ্ছে সো রেট্রোস্পেক্টিভ বলতে আমরা যেটা বুঝি টেকনিক্যালি সেটা হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের ফাইন্যান্সিয়ালস গুলো চেঞ্জ করতে হবে, ঠিক না? মানে প্রিভিয়াস ইয়ার বলতে আমরা বুঝাচ্ছি যতটুক ফাইন্যান্সিয়ালস আমার অ্যাভেলেবেল আছে আমার অ্যাডজাস্ট করার মতো, নট অনলি লাইক লাস্ট ইয়ার পার্ট, বিকজ এটা আসলে প্রিভিয়াস ইয়ারটা অটোমেটিক হয়ে যায় কেন সেটা আমি কনসেপ্টটা একটু আপনাদের সাথে আবার ডিসকাস করার ট্রাই করি। আপনারা একটু খেয়াল করে দেখেন, গতকাল ক্লাসে আমরা যখন আমাদের IS-1 এর ওই প্রেজেন্টেশনটা নিয়ে কথা বলেছিলাম, একটু রিকল করার ট্রাই করেন। ওইখানে আমাদের একটা ছোট্ট পয়েন্ট ছিল, সেটা হচ্ছে আমি একটু IS-1 এর স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে চলে যাই। হ্যাঁ, এইখানে খেয়াল করে দেখেন, ঠিক এই জায়গাটা একটু খেয়াল করেন। আপনাদের এই যে চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি দেখতে পাচ্ছেন, এই লাইন আইটেমটা, এই রোটা, জি দ্যাট ইজ দ্য পার্ট অফ রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট। মানে হচ্ছে এটা আপনার রেট্রোস্পেক্টিভ বলতে আমরা বুঝাচ্ছি দোজ ইনফরমেশন রিলেটেড টু প্রফিট অর লস, যেটা রেট্রোস্পেক্টিভ আপনি অ্যাডজাস্টমেন্ট করছেন সেটার জন্য আপনার অ্যাকুমুলেটেড যে প্রফিটের ব্যালেন্স সেটার সাথে আপনি অ্যাডজাস্ট করলেই কিন্তু আপনার প্রিভিয়াস ইয়ারের ফাইন্যান্সিয়ালসটা রিস্টেট হয়ে যাচ্ছে, রেট্রোস্পেক্টিভ হয়ে যাচ্ছে। মানে আপনি আপনার প্রিভিয়াস ইয়ারের কম্পারেটিভ যে ফিগারটা সেটা চেঞ্জ করে দিচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ এখন থেকে আপনি আপনার এই নতুন পলিসি অনুযায়ী আপনার ফাইন্যান্সিয়ালসটা প্রিপেয়ার করবেন। দ্যাট ইজ কল রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট। খেয়াল করে দেখেন, ফ্রম দ্য আর্লিয়েস্ট ডেট অফ সেম ট্রানজেকশনস রেট্রোস্পেক্টিভ এফেক্ট and then on the future transactions। তার মানে দ্যাট ইজ কল রেট্রোস্পেক্টিভ বলতে আমরা বুঝাই যে এটার জন্য আমার প্রিভিয়াস ইয়ারের ফাইন্যান্সিয়ালসটাও সেম ট্রানজেকশনের চেঞ্জ করে আসতে হবে। ওকে, দ্যাট ইজ আ কনসেপ্ট অফ retrospective adjustment and that's all about our accounting policy। So accounting policy তে আমরা তিনটা জিনিস মেইনলি দেখলাম, একটা হচ্ছে ডেফিনেশন উইথ এক্সাম্পলস, দেন হচ্ছে চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসিস, এন্ড দেন আমরা দেখলাম যে অ্যাকাউন্টিং পলিসি যদি আমরা চেঞ্জ করি তাহলে এটার অ্যাকাউন্টিং ইম্প্যাক্টটা কি পড়বে। এটুকু পর্যন্ত কারো কি কোনো কনফিউশন আছে? তো আমাকে বলি কাইন্ডলি। ওকে, সো মৌনতা সম্মতির লক্ষণ, সো নাই, পারফেক্ট। নাও অ্যাকাউন্টিং এস্টিমেটস, যেটা আমি আপনাদেরকে ফার্স্টই বলেছিলাম যে অ্যাকাউন্টিং এস্টিমেটস হচ্ছে দ্যাট আপনি যখন কোন একটা অ্যামাউন্ট ক্যালকুলেট করবেন, যেমন আমি যদি একটা করে সিম্পল এক্সাম্পল বলি যে ডেপ্রিসিয়েশন আপনি অ্যামাউন্ট কত হবে, প্রভিশন অ্যামাউন্ট কত হবে, লস অ্যালাউন্স অ্যামাউন্ট কত হবে, প্রভিশন ফর অর অ্যালাউন্স ফর ইরিকভারেবল ডেট অ্যামাউন্টটা কত হবে। এই যে আমার এটার যে মেজারমেন্টটা যেখানে আনসার্টেনিটি আছে, এই জায়গাটাতে আপনি যখন আপনার জাজমেন্ট ইনভলভ করবেন, জাজমেন্ট অ্যাপ্লাই করবেন বেসড অন ইউর লেটেস্ট ইনফরমেশন অ্যাভেলেবল, দ্যাট ইজ কল অ্যাকাউন্টিং এস্টিমেট। দ্যাট ইজ কল অ্যাকাউন্টিং এস্টিমেট। সো সেখানে আপনি আপনার এস্টিমেট যখন করবেন, অবভিয়াসলি সেই এস্টিমেটটা বেসড অন ইউর লেটেস্ট ইনফরমেশন, যেহেতু আপনার ইনফরমেশন যদি চেঞ্জ হয় তাহলে অবভিয়াসলি আপনার এস্টিমেটটাও চেঞ্জ হতে পারে। ওকে, সো দ্যাট ইজ আ কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং এস্টিমেট। ওকে, সো এখানে আপনার এক্সাম্পল যদি আমি বলি, এক্সাম্পল হচ্ছে ইউজফুল লাইফ অফ রিসাইডুয়াল ভ্যালু অফ নন কারেন্ট অ্যাসেট।
আমার IAS 16 এর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে ওই যে এস্টিমেটেড রিসাইডুয়াল ভ্যালু যেটা করতে হয়, দ্যাট ইজ কল এস্টিমেটেড থিং। প্রভিশন মেড ফর ফিউচার লস অর এক্সপেন্স, যেটা আমরা বললাম যে প্রভিশন আমার কত টাকা হবে সেটা। So এখানে আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের, এই জায়গাটাতে স্প্লিট করে দিই। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এই জায়গাটাতে আমার কিন্তু মানে পলিসির ব্যাপারটাও কানেক্টেড আছে। যেমন আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য IAS 37 মানে প্রভিশন রেকগনাইজ করবেন কি করবেন না? হোয়াট ইজ দিস? ইজ দিস অ্যাকাউন্টিং এস্টিমেট অর পলিসি? করব কি করব না স্যার, এটা হচ্ছে পলিসি। পলিসি, রাইট? আপনি প্রভিশন রেকগনাইজ করবেন কি করবেন না, দ্যাট ইজ ইউর অ্যাকাউন্টিং পলিসি। বাট আপনি যদি করেন, অফকোর্স এক্সপেন্স ডেবিট করবেন, প্রভিশন ক্রেডিট করবেন। এন্ড এই প্রভিশনটা ক্রেডিট করার যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটার ক্ষেত্রে যদি আনসার্টেনিটি থাকে, সেটা কিভাবে মেজার করবেন, দ্যাট ইজ কল অ্যাকাউন্টিং এস্টিমেট। অ্যান্ড অ্যান্ড আপনারা একটু রিকল করার ট্রাই করেন, আপনারা দেখবেন আপনি যখন ফার্স্ট ইয়ারে প্রভিশন রাখেন, সেকেন্ড ইয়ারে আপনি এটা কেন রিভিউ করেন? দ্য রিভিউ করার মেন রিজন হচ্ছে যে নেক্সট ইয়ারে এটার আসলে এস্টিমেশন চেঞ্জ হতে পারে, প্রভিশন হয় বাড়তে পারে নয়তো কমতে পারে। সো দ্যাট ইজ দ্য রিজন অফ অ্যাকাউন্টিং এস্টিমেট। তারপর আপনি আমাকে আরেকটা জিনিস বলেন যে আপনি যখন ইউজফুল লাইফ এস্টিমেট করেন, খেয়াল করেন, ইউজফুল লাইফ যখন আপনি এস্টিমেট করেন, এটা কি আমার অ্যাকাউন্টিং পলিসি অর অ্যাকাউন্টিং এস্টিমেট? ইউজফুল লাইফ এস্টিমেটস। এস্টিমেট। আবার আপনি ডেপ্রিসিয়েশন রাখবেন কি রাখবেন না, মানে আপনি ডেপ্রিসিয়েশন করবেন কি করবেন না, সেটা আপনার জন্য কি? পলিসি। এটা পলিসি। বাট ডেপ্রিসিয়েশন কোন মেথডে করবেন? এটা কি স্ট্রেট লাইনে করবেন নাকি রিডিউসিং করবেন? দ্যাট ইজ অলসো এস্টিমেট। কেননা আপনি আপনার কি বলে মানে এখানে ক্লিয়ার কোনো গাইডলাইন বলা নাই যে আপনি কি স্ট্রেট লাইন করতে হবে না রিডিউসিং ব্যালেন্স মেথড করতে হবে। দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই ইউর জাজমেন্ট, যে যে অ্যাসেট গুলোর ক্ষেত্রে আমার কনস্ট্যান্ট বেনিফিট থাকে আমি স্ট্রেট লাইন করতে পারি, আমি রিডিউসিং ও করতে পারি, দ্যাটস আপ টু মি। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং এস্টিমেট। ওকে, এখন আপনি দেখেন যে যদি অ্যাকাউন্টিং এস্টিমেটের কথাটা আপনি চিন্তা করেন, that is a subject to regular change, মানে that could be changed in regular interval। so সেই ক্ষেত্রে যদি অ্যাকাউন্টিং এস্টিমেটের কোনো চেঞ্জ হয়, এটার জন্য আপনার কাছে কি মনে হয়, এটার জন্য কি রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দেওয়ার কোনো দরকার আছে? মানে রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট কি কোনো প্রয়োজন মনে করেন আপনি? না স্যার। সো না স্যার। রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্টের আসলে এখানে কোনো জাস্টিফিকেশন নাই, কোনো আহ, আমি কোনো লজিক্যাল কনটেক্সট খুঁজে পাই না যে এটা আমার রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট হবে। তাহলে এটার জন্য কোন অ্যাডজাস্টমেন্ট দিব আমরা? এটার জন্য আমরা প্রসপেক্টিভ। দিব প্রসপেক্টিভ অ্যাডজাস্টমেন্ট। ভেরি গুড। এন্ড হোয়াট ইজ কল্ড প্রসপেক্টিভ অ্যাডজাস্টমেন্ট? ইটস ভেরি সিম্পল। প্রসপেক্টিভ অ্যাডজাস্টমেন্ট মিন্স আমি আমার এই বছরে যে এস্টিমেটটা ইউজ করলাম, মানে আমি আমার এই বছরে যে অ্যাকাউন্টিং এস্টিমেটটা করলাম, ফলোইং ইয়ারেও আমি সেম এস্টিমেটটাই করব। দ্যাট ইজ কল অ্যাকাউন্টিং এস্টিমেট। ওকে, সো এখানে আমি এই দুইটা পয়েন্ট নিয়ে যেই কথাগুলা বললাম ওইটারই একটা ছোট্ট সামারি এখানে আছে টেবিল আকারে। আপনারা জাস্ট অ্যাট এ গ্লান্স দেখেন, এন্ড আই বিলিভ আপনাদের এখানে কোনো প্রকার কনফিউশন থাকবে না, আপনারা এটা ক্লিয়ারলি বুঝতেই পারবেন ইনশাল্লাহ।
আমরা কি ক্লিয়ার মোটামুটি ভাবে? Accounting policy, it's a principles, measurement basis, accounting estimate that actually based on the amount justification, retrospective adjustment for accounting policies change, and prospective adjustment for accounting estimating change. FIFO weighted average method of inventory valuation, that is an example of accounting policy. Estimated the recoverability of receivables at the year end, irrecoverable debt, useful life of non-current asset. Those are the examples of accounting estimates. So that are the differences between accounting policies and estimates. So far difference যেটা আমি আপনাদেরকে বললাম. So those are not the same thing. Now that the two significant part of IS 8, accounting policies and accounting estimates. Now come to the last part of IS 8 and then we will go to the study hub thing যে ওইখানে আসলে কোনো কিছু আমরা মিস করেছি কিনা, ওইখানে একটা জাস্ট লাস্ট ইথিক্যাল পার্ট আছে, হোপফুলি সেটা আমরা ইথিক্স পার্টেও করেছি, সো এখানেও খুব বেশি নতুন কিছু থাকবে না ইনশাল্লাহ. সো লেটস সি what is errors. uh, and that errors আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, that errors is not current year errors, হ্যাঁ মানে current period errors না, মানে current period এর যেটা সেটা না, that errors are related to prior period. মানে আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছেন তখন এই বছরের যদি কোনো এরর থাকে সেটা অবভিয়াসলি অডিট কমপ্লিট করার আগে এটা শেষ হয়ে যাবে, মানে এই এরর গুলা নালিফাইড হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। বাট যদি লাস্ট ইয়ারের কোনো এরর থাকে, মানে প্রিভিয়াস ইয়ারের প্রায়র ইয়ারের কোনো এরর থাকে, সেইটা যদি আপনি ফলোইং কোনো ইয়ারে ধরতে পারেন, ধরেন, তখন আসলে কি হবে, দ্যাট ইজ দ্য স্কোপ অফ IS8। মানে আমি আবারও বলছি, আমার এই বছরের কত টুকু এরর আছে, কি কি এরর আছে, সেটা অটোমেটিক্যালি আমার এই বছরের অডিটের আগেই, এই বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ডোর্স করার আগেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে। বাট এই যে এররটা নিয়ে আমরা কথা বলছি, দোজ এরর্স আর রিলেটেড টু প্রায়র পিরিয়ড এরর্স, যেগুলা প্রিভিয়াসলি হয়তো বা কেউ আইডেন্টিফাই করতে পারে নাই, মেবি অডিটর চেঞ্জ হয়েছে, মেবি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কোন একটা সিগনিফিকেন্ট পজিশন চেঞ্জ হয়েছে, এই ক্ষেত্রেই বেসিক্যালি এই চেঞ্জেস গুলো আসে, এই এরর্স গুলো ধরা পড়ে, ফ্রড গুলো ধরা পড়ে। সো এখানে বেসিক্যালি এরর্স বলতে নট অনলি মিস স্টেটমেন্ট, এখানে আসলে মিস স্টেটমেন্ট এবং ফ্রড দুইটাকেই বোঝায়, মানে আমার ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল দুইটা মিস স্টেটমেন্টকে আমরা বলি আসলে এখানে, দুইটাই হতে পারে, এরর্স অর ফ্রড, যেটা সাবসিকুয়েন্টলি ফলোইং ইয়ারে আমরা প্রায়র পিরিয়ডের কোনো এরর অথবা ফ্রড আইডেন্টিফাই করতে পারি। সো এখানে কি কি এরর হইতে পারে, যেমন ম্যাথমেটিক্যাল মিস্টেক হইতে পারে, মিস্টেক ইন অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং পলিসি হইতে পারে, মিস ইন্টারপ্রিটেশন হইতে পারে, অমিশনস মানে আপনি বাদ দিয়েছেন সেটাও হইতে পারে, ফ্রড হইতে পারে। সো এই ফ্রড অর মিস স্টেটমেন্ট অর ম্যাথমেটিক্যাল মিস্টেক অর এরর, এগুলা যদি হয় প্রায়র পিরিয়ডে, তখন আপনি এটা আসলে কিভাবে অ্যাডজাস্ট করবেন? ওকে, সো ইউজুয়ালি প্রায়র পিরিয়ড এররের যে অ্যাডজাস্টমেন্টটা, এটা আমরা রেট্রোস্পেক্টিভলি কারেক্ট করি, মানে আমি ওই বছরের ফাইন্যান্সিয়ালসটা আমাকে কারেক্ট করে আসতে হয় থ্রু আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির মাধ্যমে, রিটেন আর্নিংস এর মাধ্যমে। সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আসলে এইটার ক্ষেত্রে একটা জাস্টিফিকেশন আছে কিনা, যে আমার প্রায়র পিরিয়ড যদি কোনো এরর হয়, যেমন একটা সিম্পল এক্সাম্পল আপনাদের সাথে এটা শেয়ার করতেই, আই থিঙ্ক রিলেট করতেই পারি আমরা, সেটা হচ্ছে কোন একটা রিসিভেবল যেটা আসলে এক্সিস্টই করে না, ওকে, বাট এটা আমি 2 বছর আগে থেকে রিসিভেবল হিসেবে দেখায় আসছি, রেভিনিউ হিসেবে দেখায় আসছি। সো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে রিসিভেবলটা আমি দেখাচ্ছি, রিসিভেবলের ক্লোজিং ব্যালেন্সটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের সাথে অ্যাড করা আছে কারেন্ট অ্যাসেট হিসেবে, আবার এটার যে ইম্প্যাক্টটা রেভিনিউতে আমার যতটুকু প্রফিট এটার সাথে এটার জন্য আসে, সেটা এর প্রফিটটাও রিটেন আর্নিংসে আছে। বাট আমি দেখলাম এটা 10 লাখ টাকার যে রিসিভেবল এবং সেলস আমি দেখাইছি, দ্যাট নেভার এক্সিস্ট, মানে এটা আসলে একটা গোস্ট সেল ছিল। সেই ক্ষেত্রে এখন আমার এটা রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট কি হবে? রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট খুব সিম্পল, আমাকে যেহেতু এটা প্রায়র পিরিয়ড এরর, এখন আমাকে দেখতে হবে এই প্রায়র পিরিয়ড এররটা, মানে এই প্রায়র পিরিয়ড মিস্টেকটা, এটা কি সিগনিফিকেন্ট কিনা ফর মাই ইউজার্স। অফকোর্স আমরা যদি 10 লাখ টাকার কথা চিন্তা করি, দ্যাটস এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। সেই ক্ষেত্রে এইটাকে আমার প্রিভিয়াস ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে চেঞ্জ করতে হবে, দ্যাট মিনস এটার জন্য আমার যতটুকু প্রফিট রেকর্ড করা আছে আমাদের রিটেন আর্নিংসে, সেই রিটেন আর্নিংস থেকে আমার বাদ দিতে হবে
মানে আমার এক্সপেন্সটাকে রেকর্ড করতে হবে, অ্যান্ড যতটুকু আমার কারেন্ট অ্যাসেটের সাথে ক্লোজিং ব্যালেন্স হিসেবে আসছে রিসিভেবল, সেই রিসিভেবল থেকে এটা আমাকে বাদ দিতে হবে। সো দ্যাট ইজ কল্ড রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট, দ্যাট ইজ হাউ উই উইল প্রোভাইড রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট। তো এই কথাটাই এখানে আমাকে বলছে যে আসলে প্রায়র পিরিয়ড এরর যদি থাকে সেই ক্ষেত্রে এটার আমার অ্যাডজাস্টমেন্ট আমি কিভাবে করব, সেটার জন্য একটা ছোট কোয়েশ্চেন্স আমাকে করতে হবে। সেটা হচ্ছে আমার এই যে প্রায়র পিরিয়ড এররটা, এটা কি ম্যাটেরিয়াল নাকি ইমম্যাটেরিয়াল? যদি ম্যাটেরিয়াল হয়, অফকোর্স এটা আমাকে রেট্রোস্পেক্টিভলি অ্যাডজাস্ট করতেই হবে, দ্যার ইজ নো ওয়ে আউট, দ্যার ইজ নো জাজমেন্টাল থিং, আমাকে রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দিতেই হবে। ওকে, বাট বাট যদি এটা নট ম্যাটেরিয়াল হয়, যদি এটা ইমম্যাটেরিয়াল হয়, তাহলে এটা আমার জন্য বেসিক্যালি তখন জাজমেন্টাল, মানে আমি এটাকে চাইলে রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দিতেও পারি অর নাও দিতে পারি, তখন এটা বেসিক্যালি ম্যান্ডেটরি না, দ্যাটস অপশনাল থিং। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রায়র পিরিয়ড এরর্স। এটার বাইরে আসলে IS 8 ওইরকম আর কিছু নাই। এখন আমরা একটা অ্যাট এ গ্লান্স আমাদের স্টাডি হবে আসলে কি কি ছিল সেটা আমরা একটু দেখার ট্রাই করি, বাট বিফোর দ্যাট আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা আমাদের যে তিনটা পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম, যে অ্যাকাউন্টিং পলিসিস, অ্যাকাউন্টিং এস্টিমেটস অ্যান্ড প্রায়র পিরিয়ড এরর্স কারেকশন, একটু আমাকে ফিডব্যাক দেন যদি আপনাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং অথবা কোনো কোয়েশ্চেন্স কোয়েরিজ কোনো কিছু থেকে থাকে, লেট মি নো, তারপরে আমরা স্টাডি হাবটাকে ক্রস চেক করে দেখি। স্যার ক্লিয়ার আপাতত। আপাতত ক্লিয়ার, ওইরকম কোনো কনফিউশন নাই। সো এখন আপনি একটু যদি মানে জাস্ট জাস্ট সাইড বাই সাইড আপনারা ক্রস চেক করেন যে আসলে IS 8 এর কি কি পয়েন্ট নিয়ে আমরা এখানে কথা বলেছি। সো একটা একটা করে যদি আমরা যাই, IS 8 এ আমরা অ্যাকাউন্টিং পলিসির ডেফিনেশন নিয়ে কথা বলেছি, অলরেডি ডান। আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে চুজ করি সেটাও আমাদের ডান, যে আমরা আমাদের অ্যাকাউন্টিং পলিসি ইট ইজ কমপ্লিটলি সেটেড বাই IFRS, যদি আমার কোন একটা পার্ট IFRS এ না বলে তখন উই উইল অ্যাপ্লাই আওয়ার জাজমেন্ট, সেটা IFRS এর ডেভেলপমেন্টের জন্য। অ্যান্ড এই যে এখানে একটা ছোট সিনারিও আছে, এক্সাম্পল আছে, এটার ব্যাপারে আপনারা হয়তোবা একটু আইডেন্টিফাই করতে পারেন আপনার ইভালুয়েশনটা কিভাবে করেন। যেমন কিটি কোম্পানি, মানে আপনাকে জাস্ট ডিসকাস করতে বলছে যে এটার অ্যাকাউন্টটা কিভাবে করবেন আপনি। কিটি কোম্পানি হ্যাজ রিসেন্টলি পারচেসড আ ভ্যান গঘ পেইন্টিং টু ডিসপ্লে ইন দ্য ক্লায়েন্ট রিসিপশন এরিয়া। খেয়াল করে দেখেন যে আপনি কোন একটা পেইন্টিং ওলা কোন একটা ভ্যান, সেটা আপনি রিসিপশন এরিয়াতে রাখছেন, কেন রাখছেন? uh, with hope that it will lead to more contracts and that the painting will appreciate in value। মানে ভালো করে খেয়াল করে দেখেন, আপনি কিন্তু এখানে এই কারণে রাখেন নাই যে এটা দিয়ে আপনি কাস্টমারকে অ্যাট্রাক্ট করবেন, মানে আপনার অ্যাডমিনিস্ট্রেশন পারপাস অথবা আপনার ডিস্ট্রিবিউশন পারপাস রাখেন নাই, যেটা কারণে আপনাকে পরবর্তীতে হয়তো বা আপনার প্রোডাকশন সেল করবে, বাট আপনি এটা রাখছেন হচ্ছে এমন একটা কারণে যেটার ফিউচারে এটার ভ্যালুটা অ্যাপ্রিসিয়েট করবে। এখন আপনি আমাকে বলেন এটার সাথে IS 16 এর রিলেশনটা কি পান কোনোভাবে? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, কি মনে হয়? অথবা মানে আপনাদের জন্য ওপেন যে এটার জন্য আপনারা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা এখন অ্যাপ্লাই করতে বলবেন, রিকমেন্ড করতে বলবেন? ওকে, আহ স্যার এটা কি ভ্যালু এপ্রিসিয়েট করবে? ইয়া, ওই যে এইখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। IS 16 আমি ইউজ করতে পারতেছি না এখানে। রাইট। সো IS 16 হচ্ছে দ্যাট মানে দ্যাট ইউজেস ফর প্রোডাকশন পারপাস, অ্যাডমিনিস্ট্রেশন পারপাস অর ডিস্ট্রিবিউশন পারপাস, রাইট? মানে দ্যাট ইজ আ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, সেটা আপনি পাচ্ছেন না। আবার এটা IS 2 ও না, ইনভেন্টরিও না, এটা আপনি রিসেল করবেন ব্যাপারটা তাও না, মানে ইটস নট ইউর অর্ডিনারি কোর্স অফ বিজনেস। দেন এটা অ্যাকচুয়ালি স্যার আসলে ইনভেস্টমেন্ট প্রপার্টি এরকম ইয়া, IFRS 9, নো ইনভেস্টমেন্ট প্রপার্টি ইজ IS 40। সরি স্যার IS 14। এক্স্যাক্টলি। এই কথাটা এখানে বলছে, খেয়াল করে দেখেন, আপনি এই পয়েন্টে এখানে যাবেন যে
dealing with some transactions, the framework. In formulating an accounting policy, IAS 40 investment property deals with assets, specifically land or buildings, and any other asset যেটা আমরা রাখি আসলে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর রেন্টাল ইনকাম পারপাসে। সো এখানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা রিলেট করছে কেন? কেননা এই পার্টিকুলার পয়েন্টটা মানে এই পার্টিকুলার ভ্যান কস্টটা বেসিক্যালি রাখা হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য। সো হিয়ার IFRS 9 ও অ্যাপ্লিকেবল হবে না, IAS 16 অ্যাপ্লিকেবল হবে না, IAS 2 অ্যাপ্লিকেবল হবে না, but you need to apply IAS 40 investment property কেন? Because you have kept it for capital appreciation. That is a concept. এই দুই তিনটা লাইন আপনি যদি বলেন, দ্যাটস এনাফ, দ্যাটস মোর দেন এনাফ। সো আপনাকে আমি জাস্ট একটা প্যাটার্ন বলার জন্য, আপনি আপনার মতো করে যেভাবে পড়ে আসছেন এতদিন ধরে, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন সেই রকম হবে না। আপনাকে এরকম একটা সিনারিও থেকে, হয়তোবা এই সিনারিওটা খুব সিম্পল ভাবে বলা, আরো ডিটেলস সিনারিও আপনাকে বলবে, এক্সিবিট গুলো বলবে, সেখান থেকে আপনাকে জাস্টিফাই করতে হবে যে বেসিক্যালি আমরা কেন, কোন সিচুয়েশনে কোন পলিসিটা, কোন স্ট্যান্ডার্ডটা ফলো করব এবং সেটা কিভাবে ফলো করব, এই কনসালটেন্সিটা আপনাকে দিতে হবে। ওকে, সো দ্যাট ইজ আওয়ার পারপাস। এরপর আমরা আসি যে অ্যাকাউন্টিং পলিসিটা বেসিক্যালি আমি কোন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের জন্য আসি। সো দ্যাট ইজ সাপোর্টেড বাই দ্যাট ইজ সাপোর্টেড বাই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। মানে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, যে এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স, যেটা বেসিক্যালি কি আমার এনহ্যান্স করে, মানে এই আইএস 8টা আমার 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 মোর এনহ্যান্স করে হচ্ছে আমার কম্পেয়ারেবিলিটিটাকে। কেননা যেটা আমি বললাম যে আমি যদি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করি তাহলে এটা আমার কম্পারেটিভ ফিগারও চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস এটা আমাকে আমার প্রিভিয়াস ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাও চেঞ্জ করতে হবে, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি সাপোর্টেড বাই কনসিস্টেন্সি। এটা আমার কনসিস্টেন্সিটা এনশিওর করে। আমি কেন কনসিস্টেন্সির কথাটা এখানে বলে আসলাম, মানে কেন নিয়ে আসলাম, বিকজ আমরা জানি এটা এনশিওর করবে হচ্ছে কম্পারেবিলিটি। এটা একটা সিম্পল এক্সাম্পল এখানে বলা আছে, আমরা একটু অ্যাট এ গ্লান্স পড়ে যাই। ফর এক্সাম্পল, IS2 inventories requires inventory to be measured at lower of cost and net realizable value. In identifying cost, it allows a choice cost formula, FIFO or weighted average. The selection of a formula is an accounting policy. The same cost formula must then be applied to similar items of inventory. মানে হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি যেটা আপনি করছেন ওইটার সিমিলার যত ইনভেন্টরি আছে সেটার জন্য আপনাকে ওই ফিফো মেথড অর ওয়েটেড অ্যাভারেজ মেথডটাই, মানে সেম মেথডটাই ফলো করতে হবে। বাট আ ডিফারেন্ট কস্ট ফর্মুলা ক্যান বি অ্যাপ্লাইড টু আ ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ ইনভেন্টরি। মানে আপনার ডিফারেন্ট টাইপ অফ ইনভেন্টরির ক্ষেত্রে আপনি অন্য ফর্মুলা ইউজ করতে পারেন। মানে এক কথায় যেগুলো আপনার সেম নেচার অফ ইনভেন্টরি এটা আপনি ফিফো ইউজ করবেন, আরেকটা হচ্ছে যেটা ডিফারেন্ট নেচার অফ ইনভেন্টরি সেটার ক্ষেত্রে আপনি ওয়েটেড করতে পারেন, অথবা সেটার ক্ষেত্রে আপনি ফিফো ইউজ করতে পারেন। দ্যাটস নট এ প্রবলেম, বাট আপনাকে এটা কনসিস্টেন্টলি ইউজ করতে হবে সো দ্যাট ইট উইল এনশিওর দ্য কম্পেয়ারেবিলিটি অফ ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এরপর আপনি আসেন চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি। আমরা কখন চেঞ্জ করি, এই যে কথাগুলো আমরা বলছি অলরেডি, যে আমরা চেঞ্জ করলে আসলে কিভাবে চেঞ্জ করব এবং এটা অ্যাডজাস্টমেন্টটা কি হবে, রেট্রোস্পেক্টিভলি হবে। দেন কাম টু অ্যাকাউন্টিং এস্টিমেট। আর অ্যাকাউন্টিং এস্টিমেটের চেঞ্জ হলে আমাদের কি হবে সেটাও আমরা এখানে বলেছি অলরেডি। অ্যান্ড এটার এক্সাম্পল আমরা বলেছি যে অ্যাকাউন্টিং এস্টিমেটের এক্সাম্পল গুলো কি কি আছে, আপনারা অ্যাট এ গ্লান্স একটু দেখে ফেলেন যে অ্যাকাউন্টিং এস্টিমেটের এক্সাম্পল গুলা কি কি আছে। আমরা যদিও অনেকগুলো এক্সাম্পল অলরেডি বলেছি, বাট তারপর আপনারা একটু দেখেন যে IFRS 9 এর লস অ্যালাউন্স, আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু ইন IS2, ফেয়ার ভ্যালু অফ অ্যাসেট IFRS 13 এর ক্ষেত্রে যেখানে আমার জাজমেন্টটা লাগে টায়ার 3 তে, তারপর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স IS16 এর, প্রভিশন অফ ওয়ারেন্টি অবলিগেশন IS37 এর, ইরিকভারেবল ডেট সেটাও আমরা দেখেছি। সো দোজ আর দ্য এক্সাম্পলস অফ অ্যাকাউন্টিং এস্টিমেটস। অ্যান্ড আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, যেটা আমরা অলরেডি বলছি যে অ্যাকাউন্টিং এস্টিমেটের যদি চেঞ্জ হয় আমাকে প্রসপেক্টিভ অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এটা একটা সিম্পল এক্সাম্পল এখানে আছে, আপনারা একটু জাস্ট অ্যাট এ গ্লান্স দেখে নিতেই পারেন। আই ডোন্ট থিঙ্ক খুব কমপ্লিকেটেড হবে, জাস্ট মোস্ট প্রবাবলি এখানে অ্যাকাউন্টিং ইয়ারটা চেঞ্জ হয়েছে। সো জাস্ট অ্যাট এ গ্লান্স একটু দেখে নেন চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেটের ক্ষেত্রে আপনারা কি করবেন আসলে।
ওকে, আমরা একটু জাস্ট আপনাদের সাথে একটা ইউজ মানে আর একটু কুইকার করার ট্রাই করি যে এক্সপ্লেন হাউ দ্য চেঞ্জ ইন রিসাইডুয়াল ভ্যালু অ্যান্ড ইউজফুল লাইফ উইল বি রিফ্লেক্টেড। সো এক কথায় আমার রিসাইডুয়াল ভ্যালু এবং ইউজফুল লাইফ দুইটাই হচ্ছে আমার প্রসপেক্টিভ চেঞ্জ মানে অ্যাকাউন্টিং এস্টিমেট। Acquired plant on 1st January 2025 cost 300,000, estimated the plant to have a residual value of 100,000 and commence depreciation over 10 years of useful life. So সেই ক্ষেত্রে আমার 300,000 থেকে 100,000 আমি বাদ দিয়েছি, 200,000 divided by 10, 20,000 per annum আমার depreciation চার্জ করেছি। At 31st December 2026 তার মানে হচ্ছে কিন্তু 2 বছর পর, নট 1 বছর পর, it became appears that the residual life of would be higher, residual value would be higher, 150,000. Useful life was expected to be 7 years, মানে হচ্ছে আমার 8 years থাকার কথা, বাট 7 years। এখন খেয়াল করে দেখেন যে আমার পরবর্তীতে আসলে আমার 300 থেকে কতটুকু আমি বাদ দিব, 300 থেকে আমি আমার যে ডেপ্রিসিয়েশনটা চার্জ করেছি সেটা আমি বাদ দিলাম 2 বছরের। 260,000 থাকে হচ্ছে আমার এখনকার ভ্যালু, 260 থেকে আমাকে কতটুকু রিসাইডুয়াল ভ্যালু বাদ দিতে হবে, 150,000। আমি 150,000 বাদ দিলে আমি পাবো হচ্ছে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। এই ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট থেকে আমি এখন 8 ইয়ার্স দিয়ে ডিভাইড করার কথা, বাট আমাকে এখন ডিভাইড করতে হবে হচ্ছে আমার 7 ইয়ার্স ধরে। and that is how, oh sorry, not 7 years, remaining useful life বলে নাই, expected বলছে। তার মানে রিমেইনিং থাকার কথা, ও সরি, টোটাল 10 ইয়ার্স ছিল, বাট 7 ইয়ার্স, তার মানে হচ্ছে এখন আমাকে অলরেডি 2 বছর যেহেতু পার হয়ে গেছে, আমি 5 দিয়ে ডিভাইড করতে হবে। সো দ্যাট মিনস আমি আমার আগে ডেপ্রিসিয়েশন চার্জ করতাম পার অ্যারাম 20,000, এখন এটা হয়ে যাবে 22,000। সো দ্যাট ইজ আ কল অ্যাকাউন্টিং এস্টিমেট। এটা আমার চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেট। সো that is how you can calculate your depreciation based on the revised residual value and revised estimated useful life. And the last part, prior period errors, যেটা আমরা অলরেডি বলেছি যে prior period errors বলতে আমরা কি বুঝি, and এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমার কি হবে, সেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ হবে, বাট ইউজুয়ালি আমরা ম্যাটেরিয়ালিটিটা চেক করব, যে যদি ইম্যাটেরিয়াল হয় তাহলে এটা আমার রেট্রোস্পেক্টিভ না হলেও প্রবলেম হবে না, সেক্ষেত্রে এটা আমরা একটা ডিসক্লোজার দিতে পারি, দ্যাট উইল অলসো হেল্প। সো অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস, এখানে আমরা যখন আমাদের ইথিক্যাল কোশ্চেন গুলো অ্যাপ্লাই করি, সো তখন আমাদের রিপোর্টের যে মানে বেসিক্যালি এই জায়গাটাতে প্রফিট রিলেটেড যে আইটেম গুলো আছে, মানে যে আইটেম গুলো মোস্টলি আমার প্রফিটকে এফেক্ট করে, রিটেন আর্নিংস এর সাথে অ্যাডজাস্টেড রিপোর্টেড প্রফিট অর আর্নিংস ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, এইটা একটু আমরা এখানে ডিসকাশন করি যে আমরা যখন আর্নিং ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে প্রফিটেবিলিটি, এন্ড এটার আলটিমেট ব্যালেন্স হচ্ছে আমার রিটেন আর্নিংস। এই প্রফিটেবিলিটিতে যে যে ইম্প্যাক্ট গুলো পড়ে সেটার ক্ষেত্রে আমরা আনএথিক্যাল, যেমন ধরেন আমি যদি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কথা বলি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের আমার কোনো একটা মিস ক্যালকুলেশনের জন্য, মিস প্রেজেন্টেশনের জন্য অথবা রং ক্যালকুলেশনের জন্য, সেটার কারণে আমার প্রফিট এফেক্টেড হয়, সেক্ষেত্রে আমি এখানে আমার কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় ম্যানিপুলেট করতে পারবো না, যেই ম্যানিপুলেশনটা আমার আর্নিংস ম্যানেজমেন্টকে, আমার প্রফিটেবিলিটিটাকে এফেক্ট করে ইন আ নেগেটিভ ওয়ে। সো আই হ্যাভ টু অ্যাপ্লাই ইন আ কমপ্লায়েন্ট ওয়ে, আমাকে এটা আমার অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আমাকে প্রপারলি ফলো করতে হবে। এবং আমি আমার মানে আমি চাইলেই আমি আমার নিজের মতো করে পলিসি অথবা আমি আমার নিজের মতো করে এস্টিমেট চেঞ্জ করতে পারবো না, আনলেস এটা আমার জন্য মোর রিলায়েবল, মানে এক কথায় যেটা আমার আসলে ওই ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ অফ ক্যারেক্টারিস্টিক্সটাকে আসলে এনশিওর না করে। অ্যান্ড একটু আগে আমরা এই কথাটা নিয়ে বলছিলাম যে আমার হিস্টোরিক্যাল কস্ট থেকে ফেয়ার ভ্যালুতে গেলে হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি, আর ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং এস্টিমেট। তো এই জিনিসগুলো আমাকে একটু কেয়ারফুলি জিনিসটা ডিল করতে হবে। যেটা আমি বলছিলাম যে আপনি কোনো প্রকার ম্যানিপুলেশন করতে পারবেন না, যে ম্যানিপুলেশনের কারণে আপনার পলিসি অথবা প্রিন্সিপালসে এফেক্ট করে এবং যেটার কারণে আপনার আর্নিংস ক্যাপাসিটি থেকে একটা ম্যানিপুলেশন হয়। মানে হচ্ছে যেমন আপনি যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলেন, অথবা আপনি যদি আপনার নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেলের কথা বলেন, মানে এক কথা আপনার অ্যাসেটটাকে অ্যাসেট আকারে দেখাতে হবে এবং সেটাকে অ্যাজ পার রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখাতে হবে। আবার আপনি যদি ইনভেন্টরির কথা বলেন, যেমন ইনভেন্টরির মধ্যে আপনি ফিফো অথবা ওয়েটেড অ্যাভারেজ যদি আপনি প্রপারলি ইউজ না করেন, আবার আপনি যদি ক্যারিং কস্ট এবং নেট রিলাইজেবল ভ্যালুটাকে আপনি ঠিকঠাক মতো এস্টিমেট না করেন, ক্লোজিং ইনভেন্টরির সাথে কিন্তু কমপ্লিটলি গ্রস প্রফিট রিলেটেড। সো আপনাকে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই আইএস টু পারফেক্টলি। এখানে আইএস টু এর কোনো প্রকার ব্রিজ করা যাবে না।
পারফেক্টলি IS2 এর গাইডলাইন, কস্ট ফ্রেমওয়ার্কের গাইডলাইন আপনাকে প্রপারলি অ্যাপ্লাই করতে হবে। সো এটি এখানে বলছে, আসলে নতুন করে আর ওইরকম ভাবে এখানে নতুন অ্যাডিশনাল কিছু বলে নাই। জাস্ট সিম্পল থিং যে আমরা কি 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 জিনিস আসলে নর্মালি আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আমাদের পলিসি প্রিন্সিপালস ফলো করি, এবং সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই অ্যাসেটটাকে ম্যানিপুলেট করতে পারবো না। সেটার কথাটাই আমরা লাস্ট ক্লাসে বললাম, যে ম্যানিপুলেশনের কারণে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, বিশেষ করে আমার আর্নিংস ক্যাপাসিটি থেকে প্রফিটেবিলিটিটাকে এফেক্ট করবে। সো দ্যাট ইজ হাউ উই উইল ফলো আওয়ার অ্যাকাউন্টিং পলিসিস অ্যান্ড প্রিন্সিপালস। এখানে আমাদের ২টা অথবা ৩টা এক্সাম্পল আছে। আমি ২টা এক্সাম্পল আছে, ২টা অ্যাক্টিভিটি আছে। আমি এক্সপেক্ট করব আপনাদের কাছ থেকে আপনারা আপনাদের IS8 এর কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে এই অ্যাক্টিভিটি গুলো একটু গো থ্রু করবেন, সো দ্যাট আমরা যখন এই রিলেভেন্ট কোয়েশ্চেন্স প্র্যাকটিসে যাব, অফকোর্স আমাদের এগুলার ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্স খুব থ্রলি প্র্যাকটিস করতে হবে ইন ডিটেলসে। সেইটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই অ্যাক্টিভিটি গুলোর বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আপনাকে অনেক হেল্প করবে। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের এই স্টাডি হাবের যে অ্যাক্টিভিটি গুলো থাকে, যে অ্যাক্টিভিটি গুলো আপনাদেরকে আমি হোমওয়ার্কের জন্য বলি করতে, অবশ্যই এটা আপনারা হোমওয়ার্ক আকারে নিজেরা অ্যাটলিস্ট গো থ্রু করবেন। ওকে, যান, এখানে আর কোনো কিছু ছিল না, এবং মজার ব্যাপার হচ্ছে এটা রিলেটেড কোনো টেকনিক্যাল আর্টিকেলও নাই, বিকজ IS8 is so straightforward, so easy. সো টেকনিক্যাল আর্টিকেল এখন অ্যাভেলেবেল হয়ও নাই, এবং এটার আসলে টেকনিক্যাল আর্টিকেল ওইভাবে ছিলও না আগে খুব একটা। সো দ্যাট অল অ্যাবাউট IS8। আমি আবারও বলছি, আমরা যদিও কুইক রিভিশনটা থেকে যাচ্ছি, বাট আমাদের জন্য আসলে মেইন ক্রস চেকিং, সোর্স চেকিংটা হচ্ছে আমার স্টাডি হাব। কারণ এটি আসলে এসএসসি এর অফিসিয়াল সিলেবাস, এটি এসএসসি এর অফিসিয়াল রিসোর্স। ওকে, সো এটার অনুযায়ী হচ্ছে আমাকে আসলে সিলেবাসটা কভার করতে হবে। বাট কিছু জায়গায়, আমি আবারও বলছি, কিছু জায়গায় এই জায়গাটাতে যেহেতু স্টাডি হাবটা ইটস নট দা ইন ডিটেলস পার্ট, মানে কিছু কিছু ক্ষেত্রে এটা দেখা যায় কয়েকটা IS IFRS অতটা ডিটেলসে নাই, যে ডিটেলসটা আমরা হয়তো বা কুইক রিভিশন অথবা আমাদের সেলফ নোট থেকে এটা কভার করবো। যেমন IS16 এর কথাটাও যদি বলি, IS16 এখানে যেটা আছে, আমি যদি নেক্সট টপিকে চলে যাই, এটা খুব বেশি ডিটেলসে নাই, যেটা আমরা তার থেকে বেটার ভার্সন এখান থেকে পাবো, এবং এর থেকেও বেটার ভার্সন আপনারা ক্যাপলান টেক্সট বুক থেকে পাবেন। মানে বেটার বলতে আমি বেসড অন দা ইজিনেস এর কথা বলছি না, বেসড অন দা কন্টেন্ট, মানে আপনার ইন ডিটেলস এ আপনি পাবেন সেটার কথা বলছি। সো লেটস হ্যাভ এ ব্রেক ফর 3-4 মিনিটস। আমরা একটু জাস্ট ব্রেনটাকে একটু হয় না স্টেবল করি, তারপরে আমরা আবার IS16টা নিয়ে একটু ডিসকাশন করি। অফকোর্স আমাদের 1 ঘন্টা যেহেতু টাইম, 1 ঘন্টা একটু কম টাইম আছে, লেটস সি কতটুকু আসলে কভার করা যায়। সো ইন দ্য মিন টাইম আপনারা এই নন কারেন্ট অ্যাসেটের ওভারভিউটা একটু দেখে নিতে পারেন, যে আসলে নন কারেন্ট অ্যাসেট আমরা কি কি আইএস, মানে আমাদের নেক্সট কিছু ক্লাসে আমরা এই আইএস গুলো নিয়ে কথা বলবো আসলে।
ওকে, আমরা রিজিউম করি তাহলে। লেটস রিস্টার্ট अगेन। সো ঠিক যে কথাটা বলছিলাম যে আমাদের একটু যদি আমরা রিকল করি আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের নন কারেন্ট অ্যাসেট, এই নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের বেসিক্যালি দুইটা পার্ট থাকে। আমরা যদি একটু আহ, ওই জায়গাটা থেকে গো থ্রু করে আসি। সো উই নো হোয়াট ইজ অ্যাসেট, উই নো হোয়াট ইজ নন কারেন্ট অ্যাসেট। বাট এটা ছোট সামারি আমরা একটু চিন্তা করি যে আসলে নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা কি কি কভার করেছিলাম, অথবা ওকে, নন কারেন্ট অ্যাসেট। সো ফার্স্টে আমরা নন কারেন্ট অ্যাসেটের মধ্যে দুই ধরনের অ্যাসেটের কথা বলি। একটা হচ্ছে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, আরেকটা হচ্ছে আমার ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। ওকে, সো ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট বলতে আমরা বুঝি যেটার আসলে ফিজিক্যাল সাবস্ট্যান্স আছে। ওকে, আরেকটা হচ্ছে নো ফিজিক্যাল সাবস্ট্যান্স। যেমন আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে ফিজিক্যাল সাবস্ট্যান্স আছে, এটার এক্সাম্পল আপনি কি কি বলতে পারবেন? অফকোর্স আপনি বলতে পারবেন প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আপনি বলতে পারবেন ইনভেস্টমেন্ট প্রপার্টি। Those are actually tangible non-current asset, right? সো আর ইনট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটের জন্য একটাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে আর একটাই এক্সাম্পল আছে, দ্যাট ইজ IS 38 অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেটাতে প্যাটেন্ট, ট্রেডমার্ক, গুডউইল এগুলো নিয়ে কথা বলা আছে। সো দো দ্যাট ইজ অ্যাকচুয়ালি সিম্পল সামারি অফ নন কারেন্ট অ্যাসেটের পার্ট। সো সেখান থেকে আপনি যদি একটু দেখেন যে এই নন কারেন্ট অ্যাসেটের মধ্যে IS 16 অ্যান্ড IS 40 এটা হচ্ছে আপনার ট্যাঞ্জিবল পার্ট, আর IS 38 হচ্ছে এটা আমার ইনট্যাঞ্জিবল পার্ট। সো IS 16 এবং IS 40 এবং IS 38 আমরা কি কি করব সেটা অফকোর্স আমাদের একটা ছোট সামারি এখানে আছে। আমাদের রেকগনিশন ক্রাইটেরিয়া দেখতে হবে, মেজারমেন্ট দেখতে হবে, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট দেখতে হবে, ডেপ্রিসিয়েশন কি, এন্ড দেন এটার ডিরেকগনিশন যদি থাকে সেটা কিভাবে করব সেটা ব্যাপারও দেখতে হবে, যদি এখানে নাই বাট ডিরেকগনিশন পার্টটা আমাদেরকে কভার করতে হবে। সো দ্যাটস অল কমন ওভার IS 40 এন্ড IS 38। এন্ড এটার কিছু সাপোর্টিং স্ট্যান্ডার্ড আছে, মানে সাপোর্টিং বলতে আমরা বুঝাচ্ছি যে এই নন কারেন্ট অ্যাসেটেরই কিছু অ্যাডিশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে যেটা আসলে কানেক্টেড টু এই তিনটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, মোস্টলি আসলে IS 16 এর সাথে কানেক্টেড যদি বলি ওইভাবে। সেটা হচ্ছে IFRS 5, that we all know, non-current asset held for sale and discontinued operations. So that we will cover in IFRS 5. IS 23, borrowing cost. এটা actually connected with property, plant and equipment or investment property or intangible assets. But mostly এটা আমরা বেশি এক্সাম্পলটা পাবো হচ্ছে IS 16 এর সাথে। IS 20, government grant, same. It's related to non-current asset. সো এই হচ্ছে আমার টোটাল 6টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যদিও এটার সাথে আরেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদের কানেক্টেড আছে, দ্যাট ইজ ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, দ্যাট ইজ IS 36। সেটা আসলে এটা শেষ করার পরে আমরা স্টার্ট করি এবং এটা শেষ করার পরে আসলে এটা নিয়ে আমরা কথা বলি ইউজুয়ালি। সো আমরা তাহলে আমাদের নেক্সট ক্লাসগুলোর প্ল্যান কি হলো, মানে আমাদের নেক্সট ক্লাসেস গুলোর প্ল্যান হচ্ছে আমরা IS 16, IS 40 এগুলা কভার করব, IS 38, IFRS 5, IS 23, IS 20। সো এই 6টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বেসিক্যালি আমার নেক্সট 2 or 3 ক্লাসেস এর মধ্যে কমপ্লিট করতে হবে, and then we will go to the other part. আমার অ্যাসেট পার্টটা যদি শেষ হয়ে যায়, যেমন আমার কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি পার্টটা অলরেডি ডান, রিসিভেবল ওগুলা নিয়ে আমার হয়তো বা IFRS 9 এ চলে যেতে হবে। সো আমরা একটা একটা করে আসবো যে আমার রেভিনিউর ক্ষেত্রে IFRS 15 নিয়ে আমাকে কথা বলতে হবে, ট্যাক্স নিয়ে আমাকে IS 12 এ কথা বলতে হবে। সো আমরা একটা একটা পার্ট শেষ করে আসবো যে আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে আমার এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে রিলেটেড, এবং এই ক্ষেত্রে আমার মানে নন কারেন্ট অ্যাসেটের রেকগনিশন, ইনিশিয়াল মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, আমার ইনিশিয়াল ক্যাপিটালাইজেশন কস্ট, সাবসিকুয়েন্ট কস্ট, ডেপ্রিসিয়েশন অর অ্যামortization, এগুলাই বেসিক্যালি আমাকে কনসিডার করতে হবে ফর নন কারেন্ট অ্যাসেট। এন্ড এটার সাথে একটা কানেক্টেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে। আমরা যখন নন কারেন্ট অ্যাসেট মানে অ্যাসেট পার্টটা যখন আমরা শেষ করবো, দেন উই উইল গো টু দা ইম্পেয়ারমেন্ট পার্ট। এখন আমরা যেহেতু প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নিয়ে কথা বলবো, আমাদের একটা ছোট্ট ডেফিনেশন সবারই জানা আছে, what is called property, plant and equipment, right?
প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? দ্য ডেফিনেশন অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একটু আমাকে বলেন, এনিওয়ান, প্লিজ হেল্প মি। স্যার, নন কারেন্ট অ্যাসেট হ্যাঁ, যেটা লং অ্যাসেট, হ্যাঁ, নন কারেন্ট যেটা অ্যাসেট, হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে একটা ডেফিনেশন তো অফকোর্স এটা মোর দেন 1 ইয়ার আমরা ইউজ করি, ঠিক না? তাহলে প্রপার্টি জি প্ল্যান্ট স্যার, এন্ড ইকুইপমেন্ট নন কারেন্ট অ্যাসেট, আর নন কারেন্ট অ্যাসেট ইটস ফাইন, হুইচ ইজ যেটা ইউজ করে যেটা ইউজ করে হচ্ছে কোন অর্গানাইজেশন, কোম্পানি রেভিনিউ জেনারেট করতে পারে, ওকে, ওকে, প্রোডাকশনের কাজে ইয়া ইয়া লাগে। ইয়া ইয়া আই এম সরাসরি রেভিনিউর কথাটা ফর প্রোডাকশন পারপাস বলছেন আপনি, রাইট? জি। আর 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 কিছু? উম, জাস্ট প্রোডাকশন পারপাসে আমরা মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইউজ করি। আহ, যেমন যেমন আমাদের অফিসে যে ফার্নিচার গুলো থাকে, আমাদের অফিসে যেই এসি ল্যাপটপ ট্যাপটপ যেগুলো থাকে, ফিচার এন্ড ফিটিংস থাকে, আহ, এগুলাকে কি আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলি না? আপনি তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন, right? আপনি বলছেন যে আপনার ফেসিলিটেট করার হ্যাঁ, যেই প্রোডাকশনকে ফেসিলিটেট করার জন্য আমার যেসব অ্যারেঞ্জমেন্ট দরকার সেগুলা। প্রোডাকশনটা তো আপনি বললেন হচ্ছে যেটা বেসিক্যালি হচ্ছে ধরেন ফ্যাক্টরি ওরিয়েন্টেড যত মেশিনস আছে, ফ্যাক্টরি ওরিয়েন্টেড যত ইকুইপমেন্ট আছে, রাইট? দ্যাট ইজ আ প্রোডাকশন পারপাসেস। বাট আপনি আপনার অফিস যে মেনটেন করছেন, মানে আপনার অ্যাডমিনিস্ট্রেশনটা যে মেনটেন করছেন, আপনার অ্যাডমিন অফিস মেনটেন করার জন্য আপনি যে ইকুইপমেন্ট গুলো ইউজ করছেন, যে ল্যাপটপ গুলো ইউজ করছেন, যেই অফিস ফার্নিচার গুলো ইউজ করছেন, এটাও কি আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট না? জি ওকে, সো তার মানে দুইটা, একটা হচ্ছে আমার প্রোডাকশন পারপাসেস, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পারপাসেস, অ্যান্ড অ্যান্ড distribution purposes, right? জি। Distribution purposes. That is called property, plant and equipment. Okay? এখন আপনি যখন ডিফাইন করলেন, কারণ এটা আপনার জন্য ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখেন, আপনি আগে হয়তোবা যখন আপনি মানে আগে আগে যখন আপনি স্টাডি করেছেন তখন কিন্তু আপনাকে বলে দিত যে অ্যাজ পার IS 16 এটার ডেপ্রিসিয়েশন কি হবে। বাট এখানে কিন্তু আপনাকে এটা বলে দিবে না যেটা অ্যাজ পার IS 16 অ্যাপ্লাই করতে হবে। আপনাকে আগে ফার্স্টে এটা আইডেন্টিফাই করতে হবে এখানে IS 16 হবে কিনা। আর IS 16 হবে কিনা সেটার জন্য তো আপনাকে আগে এটা ডিফাইন করতে হবে যে এটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কিনা। তারপরে না আপনি IS 16 এর রেকগনিশনে যাবেন, মেজারমেন্টে যাবেন। বাট আপনাকে ফার্স্টে এইটা ক্লারিফাই করতে হবে আপনার এক্সামিনারকে যে এটা IS 16, দেন IS 16 এর মেজারমেন্ট রেকগনিশন ওগুলোতে আপনি যাবেন। ওকে, এখন আসেন যে হ্যাঁ আমরা বুঝলাম যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেফিনেশন হচ্ছে এটা। নাও হোয়াট আর দ্য রেকগনিশন ক্রাইটেরিয়াস অফ PPE? রেকগনিশন ক্রাইটেরিয়াস কি? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের রেকগনিশন ক্রাইটেরিয়া কি IS 16 অনুযায়ী? কতটুকু মনে আছে আপনাদের? স্যার মোর দেন 1 ইয়ার ইউজ করা যাবে। মোর দেন 1 ইয়ার ইউজ করা যাবে, এটা নন কারেন্ট অ্যাসেট দিয়েই ডিফাইন হয়ে যায় ভাইয়া। হ্যাঁ, মানে নন কারেন্ট অ্যাসেট নিয়ে আমরা যখন কথা বলছি সেটার ক্ষেত্রে এটা মোর দেন 1 ইয়ারই হয়। বাট রেকগনিশন ক্রাইটেরিয়া মানে হচ্ছে এটাকে আমরা অ্যাসেট হিসেবে রেকর্ড করতে পারবো কোন ক্রাইটেরিয়া মিট করলে। মানে আমার এটাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে রেকর্ড করতে পারবো কোন ক্রাইটেরিয়া? নাম্বার ওয়ান, ইট ইজ প্রবাবল দ্যাট ফিউচার ইকোনমিক বেনিফিট will be flow to the entity. Okay, and number two, the estimated
কস্ট, যেটাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স, ক্যান বি মেজার্ড রিলায়েবলি। কথাটা বুঝাইতে পারছি? দ্যাট ইজ কল রেকগনিশন ক্রাইটেরিয়া। আমি আবারও বলছি, রেকগনিশন ক্রাইটেরিয়া মানে হচ্ছে আপনার কোন ক্রাইটেরিয়াটা মিট করলে আপনি আপনার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টকে রেকর্ড করতে পারবেন, রেকগনাইজ করতে পারবেন। অ্যান্ড রেকর্ড করা মানে হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডেবিট, ব্যাংক অর লায়াবিলিটি ক্রেডিট। ওকে, সো এটা হচ্ছে রেকগনিশন ক্রাইটেরিয়া। আপনি তখনই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টটাকে ডেবিট করতে পারবেন যখনই এটা আমার এই ডেফিনেশন দুইটা মিট করবে, মানে এটা আমার রেকগনিশন ক্রাইটেরিয়া দুইটা মিট করবে। দুইটা, একটা হচ্ছে আমার প্রবাবল, যেটা আমার ফিউচার ইকোনমিক বেনিফিট প্রোভাইড করবে। আর ফিউচার ইকোনমিক বেনিফিট বলতে কিন্তু দুইটাই হইতে পারে, একটা হচ্ছে যেটা আমার আইদার ইনকামকে ইনক্রিজ করবে অথবা যেটা আমার এক্সপেন্সকে কমাবে। দুইটাই, মানে বেসিক্যালি ফিউচার ইকোনমিক বেনিফিট মানে কিন্তু এটা না যে সবসময় এটা দিয়ে আমরা ইনকাম জেনারেট করব, যেটার কারণে আমি এমন একটা স্টেশন স্টাবলিশ করলাম, আমি এমন একটা কনস্ট্রাকশন করলাম যেটার কারণে আমার প্রিভিয়াস যে কস্ট ছিল সেটা 50% কাট হয়ে গেছে। দ্যাট ইজ অলসো ইকোনমিক বেনিফিট। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো দ্যাট ইজ হাউ ইউ উইল ডিফাইন ইউর প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইউ উইল রিকগনাইজ ইউর প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। নাও এখানে একটা বড় পয়েন্ট চলে আসে যে ক্যাপেক্সটা কি? ক্যাপেক্স, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। হোয়াট ইজ ক্যাপেক্স? ক্যাপিটাল স্যার আমার এক্সপেন্ডিচার। প্রপার্টি ইকুইপমেন্টের পারফরম্যান্স এনহ্যান্স করার জন্য যেসব এক্সপেন্ডিচার ওকে সেগুলো হচ্ছে আমার ওকে, ক্যাপেক্স। পারফরমেন্স এনহান্স বলতে আপনি তাহলে সাবসিকুয়েন্টে চলে যাচ্ছেন, সাবসিকুয়েন্টে চলে যাচ্ছেন। ইনিশিয়ালি হচ্ছে আমাকে এটাকে অপারেশনাল স্টেটে নিয়ে আসার জন্য যেসব ইয়েস এক্সপেন্ডিচার। ইয়েস ইয়েস। সো টু মেক, আমি যদি এভাবে চিন্তা করি, টু মেক ইউজেবল দ্য পিপিই, all the directly attributable cost is or are capital expenditures. Okay, মানে এক কথায়, মানে ফ্রম দ্য পারচেস, মানে আপনাকে পারচেস থেকে, যদি আপনি কনস্ট্রাকশন করেন সেই ক্ষেত্রেও সেম, যে কস্টগুলা রিলেটেড টু ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যেটাকে ইউজেবল করতে ডিরেক্টলি রিলেটেড, এটাকে আমরা বলতেছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটাকে আপনারা ক্যাপিটালাইজ করতে পারবেন। সো আমরা একটা কথা, একটা ওয়ার্ড বারবার বলি, কিন্তু খেয়াল করে দেখেন, একটা ওয়ার্ড কিন্তু আমরা অনেক ইউজ করি, ক্যাপিটালাইজ। এটার মানে কি আসলে ক্যাপিটালাইজ? মানে ক্যাপিটালাইজ বলতে আমরা কি বুঝি আসলে? ক্যাপিটালাইজ বলতে আমরা এই ওয়ার্ডটা বলতে আমরা কি বুঝি? It means those costs can be added with the cost of asset and recorded in the statement of financial position. এটাকে আমরা বলি ক্যাপিটালাইজ। মানে ক্যাপিটালাইজ বলতে আমরা কিন্তু বুঝি হচ্ছে যেটাকে আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করব, নট অ্যাজ এক্সপেন্স। হ্যাঁ, এটা আমরা একটু ভালো করে এই ওয়ার্ডটার ডেফিনেশনটা বুঝে নিই, যে আমরা অনেক সময় এই ওয়ার্ডটা ইউজ করব যে আমরা এই কস্টকে ক্যাপিটালাইজ করতে পারবো, এই কস্টকে ক্যাপিটালাইজ করতে পারবো না। এন্ড ক্যাপিটালাইজ মিন যেটাকে আমরা আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্টের সাথে অ্যাড করতে পারবো, মানে যে কস্টটাকে আমি অ্যাসেট হিসেবে রেকর্ড করতে পারবো অ্যাজ পার রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তাহলে এইটা আপনারা ক্লিয়ার যে হোয়াট ইজ কল ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স। আমরা একটা এক্সাম্পল দেখবো, অফকোর্স সেই এক্সাম্পল থেকে আমরা একটা কোয়েশ্চেন্সে চলে যাব, সেই কোয়েশ্চেন্সটা আমরা স্টাডি হাব থেকে দেখার ট্রাই করব। অ্যান্ড সাবসিকুয়েন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা আপনারা বলছিলেন সাবসিকুয়েন্ট কস্ট, মানে আপনার ওই ডেফিনিশনটা আমি যাই, যেটা আমার এনহান্স করবে দ্য ক্যাপাসিটি or increase the useful life or upgrade or improve the capacity। এক কথায় আসলে ইনহ্যান্স, ওইটার সাথে এই কথাটা বলে দেওয়া যাইতো যে মানে আমি আমার সাবসিকুয়েন্টলি নট any repair or maintenance cost, মানে সাবসিকুয়েন্টলি
আমি আমার প্রিভিয়াস যে কস্টগুলো আছে, মানে আমি আমার প্রিভিয়াস যে কস্টগুলো করছিলাম সেটার ফার্দার সাবসিকুয়েন্ট আরো অ্যাডিশনাল যদি কোনো আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করি, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য, মানে নট ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সরি, আমি যদি ফার্দার কোনো এক্সপেন্ডিচার করি, সেই এক্সপেন্ডিচার গুলাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে পারবো তখনই যখনই ওইটা আমার ফিউচার ইকোনমিক বেনিফিট এর জেনারেট করাটাকে আরো এনহ্যান্স করে, যেটা আমার ইউজফুল লাইফটাকে আরো ইনক্রিজ করে, অথবা যেটা আমার আমার এক্সিস্টিং যে অ্যাসেটের ক্যাপাসিটিটাকে আছে সেটাকে ইনক্রিজ করে। সো দ্যাট ইজ কল্ড সাবসিকুয়েন্ট কস্ট, যেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে পারবো। ওকে, সো দ্যাট আর দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। সো এখানে আরেকটা কথা আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে এইগুলা বাদে, যেমন আমার যদি বলি রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স কস্ট আর রেভিনিউ expenditure which will be recorded in the statement of profit and loss। এই জিনিসটা আমরা সবাই জানি। যেমন আপনি যদি বলেন যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন, এটাও কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস রেকর্ড করি। সো আমরা বেসিক্যালি অনেকগুলা ডেফিনেশন এখানে কভার করলাম। এখন আমরা একটা একটা করে একটু আসি। ফার্স্টে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের যে ডেফিনেশনটা ছিল সেই ডেফিনেশন অনুযায়ী ক্যাপিটাল এক্সপেন্ডিচারের যেই এক্সাম্পল গুলো, এটা আমরা একটু দেখার ট্রাই করি যে আমরা ইনিশিয়ালি আমরা কোন কোন কস্ট গুলাকে ইনক্লুড করব এন্ড কোন কোন কস্ট গুলাকে আমরা এক্সক্লুড করব, সেই একটা লিস্ট এখানে দেওয়া আছে। সেই লিস্টটা আমরা একটু চেষ্টা করি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে রিলেট করতে। এন্ড সাবসিকুয়েন্ট কস্ট মানে সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার, যেটা আমরা একটু আগেই বললাম, সেটা একটা ছোট্ট টেবিলই এখানে আছে। সো আপনি দেখেন ইনিশিয়াল ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কোন কস্ট গুলাকে আমরা ইনক্লুড করব, কোন কস্ট গুলাকে আমরা এক্সক্লুড করব, সেটা একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন পারচেস প্রাইস, অফকোর্স উই উইল হ্যাভ টু ইনক্লুড ইট। ইমপ্রুভমেন্ট কস্ট, যেটা আমার সাবসিকুয়েন্টলি আসবে, অফকোর্স উই হ্যাভ টু ইনক্লুড ইট। Commissioning, attesting or environmental provision, that is actually IS 37। এখানে একটা ছোট্ট ডেফিনেশন বলে দিব, বাট এটা IS 37 আমরা ডিটেইলস কভার করব। আপনি কোন একটা প্ল্যান্ট এস্টাবলিশ করবেন, সেই প্ল্যান্ট এস্টাবলিশের জন্য যদি আপনাকে আপনার জুরিসডিকশনস, আপনার রেগুলেটর অথবা আপনার কনস্ট্রাকটিভ কোন অব্লিগেশনস থাকে, যেটা আপনাকে এটা ইউজফুল লাইফ শেষে এটাকে আবার ডিসমেন্টাল করে দিতে হবে, ডিকমিশনিং করে দিতে হবে, ক্লিন আপ করে দিতে হবে, এই রিলেটেড যদি কোনো গাইডলাইন থাকে, তাহলে দোজ কস্ট দ্যাট উইল ইনকার আফটার 10 ইয়ার্স অর আফটার 15 ইয়ার্স, এটাকে আমরা বলি এনভায়রনমেন্টাল প্রভিশনস, যেটার প্রভিশনের প্রেজেন্ট ভ্যালুটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। কেননা দোজ কস্ট যেটা যদিও ফিউচারে অ্যারাইজ করবে, সেটা আপনার জন্য ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। কারণ এটা যদি আপনি না কমিট করেন, এটা যদি আপনি না ডিসমেন্টাল করেন, তাহলে আপনি ওই প্ল্যানটাই এস্টাবলিশ করতে পারেন না। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল প্রভিশন। সেটা কিভাবে ক্যাপিটালাইজ করে, সেটা কিভাবে প্রেজেন্ট ভ্যালুতে আনে, এরপর আনউইন্ডিং করে, এই প্রসেস গুলো আমরা হোপফুলি IS 37 ইন ডিটেলসে শিখবো। বাট এইটা একটু মনে রাখি যে আমার কোনো প্রজেক্টের, কোনো কনস্ট্রাকশনের যদি কোনো এনভায়রনমেন্টাল প্রভিশন কস্ট থাকে, ডিসম্যান্টলিং কস্ট থাকে, সেটাকে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কস্টের সাথে অ্যাড করতে পারবো, মানে ক্যাপিটালাইজ করতে পারবো। সেম গোস টু দ্য আদার থিং ইজ বরোয়িং কস্ট, যেটা IS 23 তে আমরা কভার করবো ইনশাল্লাহ। বাট এইটা একটু আমরা সবাই রিলেট করার ট্রাই করি আইফার্ট থেকে, যে বরোয়িং কস্ট যদি এটা আমার কোয়ালিফাইং অ্যাসেটের জন্য হয়, তাহলে এটাকে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কনস্ট্রাকশন কস্টের সাথে অ্যাড করতে পারবো। সো দ্যাট ইজ কনসেপ্ট অফ ক্যাপিটালাইজেশন। মানে এক কথায় আমরা এই কস্টগুলাকে ক্যাপিটালাইজ করতে পারবো, এই ইনক্লুড করার যে কস্টগুলা। আর কোনগুলো আমরা ইনক্লুড করতে পারবো না, যেমন যদি এমন কোনো কস্ট ইনকার হয় যেটা আমার ইউজেবল হওয়ার পরে, মানে আমার অ্যাসেটটা রেডি ফর ইউজ, এরপরে আমি হয়তো আমার ওই কোনো কস্ট ইনকার করলাম, সেটাকে আমরা কখনোই ক্যাপিটালাইজ করতে পারবো না। রিপেয়ার মেইনটেনেন্স কখনোই পারবো না। আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট, অফকোর্স নট, দ্যাটস আ ফাইন্যান্সিং কম্পোনেন্ট। আবার যদি ট্রেড ডিসকাউন্ট থাকে, ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে দেন হচ্ছে আমাকে বেসিক্যালি ক্যালকুলেশনটা করতে হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার নর্মালি যদি কোনো নন কারেন্ট অ্যাসেট আমি পারচেস করি, তাহলে কোন কস্টগুলো আমি ইনক্লুড করব, কোন কস্টগুলো আমি এক্সক্লুড করব। আর যদি কোনো একটা অ্যাসেট আমি কনস্ট্রাকশন করি,
সেই ক্ষেত্রে আমি কোন কোন কস্টগুলো ইনক্লুড করব, যেমন লেবার কস্ট, সাইট ক্লিয়ারেন্স, ইনস্টলেশন কস্ট, প্রফেশনাল ফিস, এক কথায় যেগুলা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট রিলেটেড টু মেক ইট ইউজেবল, আমার ওইটাকে ইউজেবল করা পর্যন্ত নন কারেন্ট অ্যাসেটটাকে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটাকে, যত কস্ট রিলেটেড আছে সব কস্টকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। অ্যান্ড দেন সাবসিকুয়েন্টলি যদি আমার কোনো কস্ট থাকে, যেমন আমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, যেটা একটু আগেই বললাম, যেটা আমার অ্যাসেটের ইউজফুল লাইফটাকে এনহ্যান্স করে, অথবা কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে, অথবা এটা আমার ফর এক্সাম্পল আমার নাম্বার অফ ইউনিটটাকে বাড়াই দেয়, সেই ক্ষেত্রে এই কস্ট গুলাকে আমরা আমাদের সাবসিকুয়েন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে ক্যালকুলেট করতে পারবো। এন্ড এটার বাইরে অন্য যে কোনো কস্ট যদি থাকে সেটাকে আমরা অফকোর্স প্রফিট অ্যান্ড লসে, ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে দেখাবো। তাহলে সাবসিকুয়েন্ট কস্ট যেটা আমরা ক্যাপিটালাইজ করতে পারবো, সেটার ক্ষেত্রে কি কি এক্সাম্পল আছে? মডিফিকেশন অফ আইটেম that extend to its useful life, যেটা আমার ইউজফুল লাইফটাকে বাড়াবে, আপগ্রেড অফ মেশিনস ফার্স্ট টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি, অ্যাডপশন অফ এ নিউ প্রোডাকশন প্রসেস লিডিং টু লার্জ রিডাকশনস ইন অপারেটিং কস্ট, যেটা আমার অপারেটিং কস্টকে অনেকভাবে কমাই দিবে। So those costs we can subsequently capitalize as a major or like subsequent capital expenditure. So এখন মোটামুটি ভাবে এই জায়গাটাতে যেহেতু আমরা ইন ডিটেলসে কথাটা বললাম এন্ড এটা রিলেটেড একটা ছোট এক্সাম্পল যদি আমরা একটু দেখি তাহলে আমাদের জন্য মোটামুটি অনেক ইজি হয়ে যায়। এটা একটা ছোট এক্সাম্পল এখানে আছে, আপনার একটা অ্যাক্টিভিটি এখানে আছে। সো আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা এই অ্যাক্টিভিটিটা দোজ রিলেটেড টু ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্যালকুলেশন, দ্যাটস ইট, যেটা আমরা এতক্ষণ ধরে যত এক্সাম্পল দিলাম সবগুলো এক্সাম্পলের পয়েন্ট এখানে আছে। সো অ্যাক্টিভিটি 1 এর রিকোয়ারমেন্ট আপনাকে আগে একটু পড়তে হবে ভালো করে, তারপরে আপনাকে অ্যান্সারটা চিন্তা করতে হবে। ডিটারমাইন দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড ফর মেশিন অন অ্যাকুইজিশন, মানে আপনি একটা মেশিন যখন অ্যাকোয়ার করছেন ওইটার রেলেভেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত টাকা হবে। এন্ড একটা নোট দেওয়া আছে এখানে, নোটটা হচ্ছে প্লিজ ইউজ দ্য নোটস ফিচার ইন টুলবার টু হেল্প ফর্মুলেট ইউর আনসার, মানে এখানে বেসিক্যালি হচ্ছে নোটবার, মানে আমাকে শোটা দেখাইতে হবে। সো একটু আমরা দেখি যে এখানে নোটগুলা কি বলা আছে। অন 1st October during acquired a machine under the following terms: 1000 কমন নেওয়া, manufacturer's base price 1050, 20% trade discount on base price। খেয়াল করে দেখেন, তার মানে আমার এই 1050 থেকে আমার ট্রেড ডিসকাউন্টটা বাদ দিয়ে দিতে হবে, তারপরে আমি ওটার উপরে আলটিমেটলি আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা ক্যালকুলেট করব। এন্ড আমরা সবাই জানি এই যে আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট, এটা আমার কখনোই আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্যালকুলেশনে আসবে না। সো ইউ উইল নট কনসিডার দিস 5% আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট অর নট। এরপরে আমাদের লিস্ট করে ফেলি যে আসলে কোন কোন কস্ট গুলাকে আমরা ইনক্লুড করব, কোন কস্ট গুলাকে আমরা ইনক্লুড করতে পারবো না। যেমন ফ্রেট চার্জেস আমরা কি ইনক্লুড করতে পারবো আর পারবো না? ফ্রেট চার্জ পারবো জি স্যার। স্যার পারবো। তার মানে এটা আমরা অ্যাড করব। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন কস্ট আমরা অ্যাড করব। নাম্বার 3, স্টাফ ট্রেনিং কস্ট, এটা কি আমরা ইনক্লুড করব? এটা করব না। স্যার করবো যদি ফার্স্ট টাইম হয়, ওকে মানে স্যার একবারে যদি করা হয় তাইলে, ওকে মানে জাস্ট এই মেশিনটার জন্য স্পেসিফিকলি। ওকে 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 এখন আমাকে একটু বলেন যে স্টাফ ট্রেনিং কস্ট, আপনি যাদেরকে ট্রেনিং দিলেন এটার উপরে আসলে আপনার কন্ট্রোল আছে কিনা? স্যার আমি তো ওরা ইন ফিউচারে আমার এখানে থাকবে কিনা আমার রাইট, এই সেটা আমি কন্ট্রোল করতে পারবো না। এক্স্যাক্টলি। তার সো মানে ইন ফিউচারে এটা থেকে আমার ফিউচার ইকোনমিক বেনিফিট যেটা আপনি চিন্তা করতেছেন এটা জি জি না হওয়ার চান্সেস অনেক বেশি। ভেরি গুড পয়েন্ট। সো প্লিজ এই জায়গাটাতে একটু ক্লারিফিকেশন রাখি, স্টাফ ট্রেনিং কস্ট কখনোই আমরা ক্যাপিটালাইজ করব না। যদি ক্যাপিটালাইজ করি এই জায়গার একটা হিউজ জাজমেন্টাল জিনিস চলে আসে। হ্যাঁ, জাজমেন্টাল মানে হচ্ছে এখানে অনেক ম্যানিপুলেশন করা যায়। সো দেখা যায় তখন আপনি একটা মেশিন আনছেন, এমন ভাবে এটা দেখাবেন যে এই মেশিনটা ইউজ করার জন্য এতগুলা মানুষের ট্রেনিং দেওয়া লাগবে, যেই কস্টটাকে আপনি ম্যানিপুলেট করতে পারতেন খুব ইজিলি। কেননা এই কস্টটার উপর আসলে কোনো কন্ট্রোল নাই আপনার ফিউচারে। যেমন আপনি খুব পজিটিভ ভাবে বললেন, বাট আমি তো আরো নেগেটিভ ভাবেও চিন্তা করতে পারি। যদি স্টাফটা মারা যায় তখন আমি এটাকে কিভাবে
রিস্টেট করব অথবা সেটাকে আমি কিভাবে রিকনসিডার করব। সো অলওয়েজ রিমেম্বার, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে স্টাফ ট্রেনিং কস্ট আমরা কখনোই ক্যাপিটালাইজ করতে পারবো না। ওকে, প্রি প্রোডাকশন টেস্টিং পারবো, মানে প্রোডাকশন করার আগে আপনি যদি কোনো টেস্টিং করেন, প্রোটোটাইপ করেন, পসিবল ক্যাপিটালাইজ করা? জি স্যার, পসিবল। অফকোর্স ইউ ক্যান ডু, কারণ তখনই আপনি দেখবেন যে মেশিনটা ঠিক মতো ইউজেবল কিনা। তখন ইউজেবল হয় নাই কিন্তু, হ্যাঁ। বাট প্রোডাকশনের পরে যদি কোনো টেস্টিং হয় সেটা কিন্তু আবার হবে না, মানে এটা আপনাকে একটু ক্লিয়ারলি মনে রাখতে হবে। পারচেজ অফ 3 ইয়ার মেইনটেনেন্স কন্ট্রাক্ট, এটা পারবেন ক্যাপিটালাইজ করা যাবে? মেইনটেনেন্স রেভিনিউ না এটা? মানে এটা তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার না, রাইট? না স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। আমাদের 10% ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে ফ্রেট চার্জ উইল বি অ্যাডেড, ইনস্টলেশন কস্ট উইল বি অ্যাডেড, প্রি প্রোডাকশন টেস্টিং উইল বি অ্যাডেড, বাট এইগুলা আমরা অ্যাড করতে পারবো না। সো একটু লেটস সি দা অ্যান্সার। আমরা ই করলাম যেটা আমরা বলছিলাম, 920 ইয়া 920 আসবে। সো 840, পারফেক্ট। 30, 28, 22। এখন আসেন কেন এই তিনটা করলাম না, দেখেন এটা নোটটা আমরা বলে দিচ্ছি। The early settlement discount is not necessary to getting the asset to a place and conditions of use, মানে এটার সাথে এটার কোনো রিলেশনই নাই। The staff training cost cannot be capitalized and must be, দেখেন must be recognized in profit or loss, তার মানে এটার ব্যাপারে কোনো কথা নাই। The maintenance cost is recognized in profit or loss over the period to which it relates, যেহেতু 3 বছরের মেইনটেনেন্স কস্ট প্রতি বছর, কারণ পুরোটা আমি 1 বছরে দেখাতে পারবো না, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 অনুযায়ী আমাকে এই কস্টটাকে প্রফিট অ্যান্ড লসে দেখাতে হবে। সো আই থিঙ্ক আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ারলি হয়েছে যে আমরা যদি কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করি সেই কস্টটাকে আমরা, যদিও ইটস ভেরি সিম্পল থিং, আপনারা এটা F3 তেও করে আসেন, মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করে আসেন, বাট স্টিল এটা রেলেভেন্ট কেন? কেননা এখন আপনার জন্য একটা মানে একটা ডিসিশন দেওয়ার ব্যাপার। আপনি F3 তে যেভাবে করে আসছেন, আপনার কস্টের লিস্ট দেওয়া ছিল, সেই লিস্ট অনুযায়ী আপনি জাস্ট অ্যাড অর লেস করছেন, বাট এখন আপনাকে এটা জাস্টিফিকেশন দিতে হবে যে আপনি এই কস্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবেন না, অথবা এই কস্টটাকে আপনি ক্যাপিটালাইজ করতে চান। এটার সাপোর্টিং জাজমেন্ট, সাপোর্টিং ইনফরমেশন, অল সাপোর্টিং লজিক হচ্ছে আপনার কাছে আছে যে ইউ ক্যান ক্যাপিটালাইজ দোজ আইটেম। সো এটা কিন্তু অনেকটা মানে স্ট্র্যাটেজিক লেভেলের ডিসিশন যে আপনাকে এটা কি ক্যাপিটালাইজ করবেন নাকি এটাকে এক্সপেন্স হিসেবে দেখাবেন। ওকে, তো যেহেতু আমরা আমাদের বেসিক্যালি কস্ট রিলেটেড ব্যাপার নিয়ে, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কনসেপ্টটা নিয়ে কথা বলতেছি, সাবসিকুয়েন্ট কস্ট এক্সপেন্ডিচারটা নিয়েও আমরা কথা বললাম। এখন আমরা একটা 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 খুব ডিফারেন্ট একটা জিনিস নিয়ে কথা বলি, সেটাকে আমরা বলি মেজর ইন্সপেকশন অর ওভারহলিং কস্ট। মানে এইটা রিলেটেড টু ফার্দার সাবসিকুয়েন্ট মেইনটেনেন্স অর রিপেয়ার কস্ট। ওকে, বাট এই জিনিসটা অনলি রিলেটেড টু দ্য মেজর কমপ্লিকেটেড কমপ্লেক্স নেচার অফ অ্যাসেটস। এটা একটু আপনারা মাথায় রাখেন যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, দোজ আর রিলেটেড দ্য রেগুলার টাইপ অফ নন কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। বাট এই মেজর ইন্সপেকশন আর ওভারহোলটা হচ্ছে যেগুলা অ্যাকচুয়ালি কমপ্লেক্স ইন নেচার, মানে যেটার আসলে প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইচ ইউনিট, ইচ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, ডিস্টিংক্ট পার্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। যেমন এটার এক্সাম্পল কি? এয়ারক্রাফট। এটার এক্সাম্পল কি? শিপ। এটার এক্সাম্পল কি? ফার্নেস। মানে যেগুলার প্রত্যেকটা আইটেম ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ভ্যালু ক্যারি করে। যেমন আপনি যদি শিপের কথা বলেন, শিপের ইঞ্জিন ইজ ভেরি ভেরি অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল একটা আইটেম। শিপের যে ইন্টেরিয়র গুলো আছে ওইগুলোর প্রত্যেকটা আইটেমই অনেক, আপনি দেখবেন যে হেভি ভ্যালুয়েবল। এয়ারক্রাফটের কথা আপনি যদি বলেন, এয়ারক্রাফটের অনেক কমপ্লিকেটেড পার্ট আছে যেটা আসলে আপনি একবার যদি ওটা সেট করেন, এরপরে ওইটা হয়তো বা 10 বছর পরে আপনি আবার যখন সেট করবেন অথবা চেঞ্জ করবেন অথবা রিপেয়ার করবেন, সেটা আবার 10 বছর আপনি ইউজ করতে পারবেন। সো এই নেচার অফ অ্যাসেটের ক্ষেত্রে যখন আমরা মেজর ইন্সপেকশন অর ওভারহল কস্ট করব, মানে এটাকে আমরা বলছি কেন মেজর ইন্সপেকশন অর ওভারহল কস্ট বলছি, বিকজ ওইটার একটা রিপেয়ার, একটা ইন্সপেকশন কস্ট যেটা আমি করি, যেমন আপনি যদি এয়ারক্রাফটের ক্ষেত্রে ধরেন একটা একটা সার্টেন ফ্লাইট শেষ করার পর ওইটাকে ইন্সপেকশন করতে হয়, এবং ওই ইন্সপেকশন করলে কিন্তু আপনার পরের যেই ফ্লাইট গুলো আছে সেটা কিন্তু আবার স্মুথলি চলতে পারে। সো এগুলার এক একটা ইন্সপেকশন কস্ট, এক একটা ওভারহল কস্ট, এক একটা রিপেয়ার কস্ট, দ্যাট ক্যারিজ আ সিগনিফিক্যান্ট ভ্যালু।
এই টাইপ অফ অ্যাসেটের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি না, আমরা এটাকে অ্যাগ্রিগেট করে এটার ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে পারি না। কেন? বিকজ এটার প্রত্যেকটা কম্পোনেন্ট, যেটা আমি বললাম, প্রত্যেকটা সেপারেট কম্পোনেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ক্যারি করে, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। ডিফারেন্ট ডিফারেন্ট ইউজফুল লাইফ এটা থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। দ্যাট ইজ ওয়াই if there is any complex nature of asset, if there is any complex nature of asset, and if you do any major inspection or overhaul for that complex nature of asset, what you need to do, you need to identify the individual component of the asset, and you have to identify the individual useful life of that component. Then you need to calculate depreciation, you need to measure depreciation separately, individually. So that is a concept of major inspection or overall cost। মানে এটার ব্যাপারটা হচ্ছে আপনাকে তখন প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য সেপারেট সেপারেট ভাবে ক্যালকুলেশন করতে হবে, যেটার ক্ষেত্রে আমরা, আপনি যদি কম্পিউটারের ক্ষেত্রে বলেন, কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আমরা এটা করি না। আপনি যদি মেশিনের ক্ষেত্রে বলেন, মেশিনের ক্ষেত্রে কিন্তু আমরা এটা করি না। যেমন কম্পিউটারের ক্ষেত্রে আপনি এখন মাউস, আপনার সিপিইউ, আপনার মনিটর, এগুলাকে আলাদা আলাদা করে করেন না, বিকজ ইউ উইল অ্যাগ্রিগেট দোজ কম্পোনেন্ট অ্যান্ড দেন ইউ উইল কম্বাইন যে কম্পিউটার ইকুইপমেন্ট। সে ফর এক্সাম্পল 1 লাখ টাকা, ওইটা আপনি ইউজফুল লাইফ অনুযায়ী ডেপ্রিসিয়েশন করেন। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য এয়ারক্রাফটের এক একটা কম্পোনেন্ট কুড বি কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা। সেই ক্ষেত্রে আপনাকে ওইটার জন্য সেপারেট ইউজফুল লাইফ কনসিডার করে, সেপারেট নাম্বার অফ ফ্লাইট অথবা ফ্লাইং আওয়ার্স কনসিডার করে আপনাকে বেসিক্যালি ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে হয়, অ্যাজ দোজ আইটেম আর complex nature of assets. So that is the concept of major inspection or overhaul that we already know. এটা আপনারা IS 16 এও পড়ে আসছেন previously financial reporting এ, but still যেহেতু এটা চলে আসছে, আমরা এটা একটা ছোট্ট ইলাস্ট্রেশন, মানে যে কথাটা বললাম এটাকে আর একটু রিলেট করার জন্য, আসলে কেন এই কথাটা বললাম সেটার একটা সিম্পল জিনিস আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট এখানেই আছে, এটা কস্ট মডেল এখানেই ছিলাম আমরা, সরি। এই যে মেজর ইন্সপেকশন আর ওভারঅল কস্ট যেটা আমরা বললাম, এটার একটা এক্সাম্পল এখানে আছে, এক্সাম্পল 3। একটু জাস্ট গো থ্রু করে দেখেন যে এখানে আসলে আমরা ঠিক যে কথাটা বললাম সেই কথাটাই এখানে বলা আছে। জাস্ট একটা গ্লান্স আমরা একটু দেখে যাই। এটা শিপ নিয়ে কথা বলা হচ্ছে। শিপিং কোম্পানি ইজ রিকোয়ার্ড বাই ল টু ব্রিং অল ইট শিপস ইনটু ড্রাই ডক এভরি 5 ইয়ার্স ফর এ মেজর ইন্সপেকশন। দেখেন, মানে এটা কিন্তু ওদের একটা লিগ্যাল অব্লিগেশন, প্রতি 5 বছর পর পর ওদের ড্রাই ডকে এটাকে নিয়ে আসতে হবে এবং প্রত্যেকটা শিপকে ইন্সপেকশন এবং ওভারঅল করতে হবে। ওভারহল এক্সপেন্ডিচার্স মাইট অ্যাট ফার্স্ট সাইট সিম টু বি আ রিপেয়ার, যেটা আমরা বলছিলাম যে ওভারহল কস্ট আমাদের মনে হতে পারে ইট লুক লাইক রিপেয়ার, বাট যে কস্টটা ইনকার্ড হয় সেটার জন্য আমাকে অবশ্যই একটা সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট করতে হয়, এবং যেটার কারণে আমি নেক্সট 5 ইয়ার্স ধরে বেনিফিট পাবো, সো দ্যাট উই ক্যান ক্যাপিটালাইজ দোজ ওভারহলিং কস্ট। A ship which cost 20 million, খেয়াল করে দেখেন, ওইটা 20 ইয়ার ইউজফুল লাইফ, $20 মিলিয়ন হচ্ছে এটা শিপের প্রাইস, যেটা ইউজফুল লাইফ হচ্ছে 20 ইয়ার্স, মাস্ট হ্যাভ এ মেজর ওভারহল এভরি 5 ইয়ার্স, মানে প্রতি 5 বছর পর পর এটা আমাকে ওভারহল করতে হয়। The estimated cost for overhaul cost at 5-year point is 5 million. দেখেন, in accordance with IS 16, the ship has two components, the overhaul and physical parts. তাহলে ওভারহলের জন্য হচ্ছে আমার 5 আর ফিজিক্যালের জন্য হচ্ছে 15। তাহলে আমার ওভারহলের ইউজফুল লাইফ হচ্ছে আমার 5, সেটাকে আমার 5 দিয়ে ডিভাইড করতে হবে এবং আমার প্রতি বছর ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে $1 মিলিয়ন করে। অ্যান্ড আমার এটার যেহেতু ইউজফুল লাইফ হচ্ছে 20, 15 কে আমার তখন 20 ইয়ার্স ধরে ডিভাইড করতে হবে, অ্যান্ড দেন এটার আমার ইউজফুল লাইফ অনুযায়ী ডেপ্রিসিয়েশন হবে 1.75। তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন কত হবে? 1.75। এখন দেখেন, দ্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ ফার্স্ট 5 ইয়ার্স, তাহলে কত হবে? 1.75 ইন্টু 5, 8.75। অ্যান্ড দ্য ক্যারিং ভ্যালু হচ্ছে আমার যতটুকু 8.75 বাদ দিলে যেটা থাকে 20 মিলিয়ন থেকে 11.25।
এটার পরে আবার কি হয়েছে দেখেন, অফকোর্স 5 বছর পরে তাকে আবার ওভারঅল করতে হবে। এখন 5 বছর পরে তার 5 মিলিয়ন লাগবে না, বেশি লাগবে। সেই ক্ষেত্রে the actual overall cost incurred at end of year 5 are 6 million. This amount will now be recognized in the carrying amount of the ship to give 17.25 million. এখন দেখেন কি হয়েছে, ওর কস্ট কিন্তু আর 5 মিলিয়ন নাই, মানে 5 ইয়ার, মানে ইয়ার 5 এ গিয়ে, তখন ইয়ার 5 এ গিয়ে যখন ও এটা ওভারঅল করবে সেটা আসলে 6 to 10 ইয়ারের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো তখন ওর ডেপ্রিসিয়েশন হবে মানে ফ্রম ইয়ার 6 to ইয়ার 10 6 মিলিয়ন ডিভাইডেড বাই, যেহেতু ইউজফুল লাইফ হচ্ছে ওভারহোলের জন্য 5 বছর, মানে 5 বছর পর পর ওভারহোল করতে হবে, তাহলে 1.2। আর ফিজিক্যাল কম্পোনেন্ট তো ওই যে অলরেডি আমরা দেখলাম 11.25। এটার ইউজফুল লাইফ হচ্ছে আমার অলরেডি তো 5 বছর পার হয়ে গেছে, আমার ইনিশিয়ালি ছিল 20 ইয়ার্স, 5 বছর পর এখন 15 ইয়ার্স। তো এখন এটার ইউজফুল লাইফ হচ্ছে 15 ইয়ার্স, তাহলে আমার টোটাল ডেপ্রিসিয়েশন মানে ওভারহোলের জন্য 1.2 আর ফিজিক্যালের জন্য হচ্ছে 0.75, খেয়াল করে দেখেন। সো সেই ক্ষেত্রে আমার ডেপ্রিসিয়েশন will remain 1.95 over next year 6 to year 10। এখন এই যে আপনি পরের বছরে যদি আবার বলেন 11 to 15, 16 to 20, তখন এরকম ইন্ডিভিজুয়াল ভাবে আমাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে ফর ওভারহল অ্যান্ড ফর দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট। দ্যাট ইজ কল মেজর ইন্সপেকশন অর ওভারঅল কস্ট। সো নাথিং কমপ্লিকেটেড, বাট এটার ক্যালকুলেশন যদি আপনাদেরকে এভাবে আসে, ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইন আ ওয়ে যে এটা আপনি মেজর ইন্সপেকশন ওভারঅল কস্টটাকে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আকারে ডেপ্রিসিয়েট করছেন, and individual carrying value আপনি ক্যালকুলেট করছেন। সো দ্যাটস ইট। এইটুকু পর্যন্ত আমরা যে পার্টটা দেখলাম, এইটুকু পর্যন্ত আসলে ইটস অল আর সিমিলার, ইটস অল আর অ্যাকচুয়ালি রিলেটেড টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, বাট মোস্টলি আমরা ইন ডিটেলস ওভারভিউটা দেখলাম। অ্যান্ড এই জায়গা পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে, মানে রেকগনিশন পর্যন্ত আমাকে একটু বলেন, তাহলে আমরা মেজারমেন্টে চলে যাব। মেজারমেন্ট একটু কাইন্ডলি বলেন কোনো ফিডব্যাক আছে কিনা আপনাদের। কোনো ফিডব্যাক নাই, ওকে। এখন আমরা আসি ইনিশিয়াল মেজারমেন্ট, আর এটা হচ্ছে আমার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। ওকে, এখন আমাকে একটু বলেন, অ্যাজ পার আইএস 16, অ্যাজ পার আইএস 16 প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, ইনিশিয়ালি আমরা কোন ভ্যালুতে মেজার করি? অ্যাজ পার আইএস 16 প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টকে ইনিশিয়ালি আমরা কোন ভ্যালুতে মেজার করি? ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন, সিলি কোয়েশ্চেন্স, বেসিক কোয়েশ্চেন। Sir, cost. So always remember, initially we measure, sorry, we measure initially the PPE at cost, and এই কস্ট বলতে আমরা কোন কস্টের কথা বলছি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। So initially we follow the cost model, okay, and under the cost model what will be the carrying value? ক্যারিং ভ্যালু কত হবে? কস্ট লেস accumulated depreciation, agreed, less any impairment loss, IS 36। আমরা কি অ্যাগ্রিড কিনা এই স্টেটমেন্টের সাথে? জি স্যার। অ্যাগ্রিড। নাও আমরা এখনো ইনিশিয়াল মেজারমেন্টই আছে, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত এখান থেকে মুভ করি নাই। এখন ইনিশিয়াল মেজারমেন্টের মধ্যে নতুন একটা টার্ম চলে আসলো, দ্যাট ইজ কল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। একটু বলতে পারবেন হোয়াট ইজ কল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন?
What is accumulated depreciation? I'm খুব basic question করছি আজকে, but still relevant. It is a provision for total depreciation. Agreed? সবাই? It's a provision for total depreciation. মানে আমার accumulated অর্থটা কি? Total, cumulative. Okay. And what is impairment loss? That we will not discuss today. That we will cover in IAS 36. Okay. সেটা আমরা আজকের জন্য skip করলাম এখানে. Now, what is called depreciation then? Depreciation কি? স্যার অ্যাসেটের কস্টকে তার ইউজফুল লাইফে স্প্রেড করা। Cost of asset, যেটাকে আমরা depreciable amount বলি, আসলে কস্ট না। আমরা আসবো এখানে, কারণ কস্টের সাথে যদি রিসাইডুয়াল ভ্যালু থাকে সেটাও কিন্তু আমরা বাদ দিই, ঠিক না? Allocating the cost of asset or depreciable amount over the useful life of asset. ঠিক আছে, অ্যাগ্রিড। মানে এক কথায় হচ্ছে আমার একটা অ্যাসেটের যত ইউজফুল লাইফ আছে, মানে ফর এক্সাম্পল 10 ইয়ার্স অর 5 ইয়ার্স, সেটার টেনিওর অনুযায়ী আমরা ওই অ্যাসেটটাকে তার যে কস্ট অফ অ্যাসেট আছে, তার যে কনজিউম কস্ট আছে, তার যে ইকোনমিক ভ্যালুটা আছে, তার যে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট আছে, সেটা আমরা ওভার দ্য ইয়ার যেভাবে আমরা চার্জ করি অথবা যেভাবে আমরা আসলে অ্যালোকেট করি সেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন। এটা ডাবল এন্ট্রি কি? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, যেটা আমরা কোথায় দেখাই? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে। অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, যেটা আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ডিডাক্ট ফ্রম PPE, right? That is how we actually consider. কথাগুলো খুবই সিম্পল, খুবই বেসিক, বাট স্টিল ইটস রিলেভেন্ট। নাও depreciation আমরা দেখলাম, what is depreciation, what is the accounting entry for depreciation. Now method of depreciation or calculating depreciation, এইটা কি আমরা জানি depreciation এর মেথড কয়টা আছে as per IAS 16? দুইটা স্যার, ওকে, কি কি? স্ট্রেট লাইন আর হচ্ছে আরেকটা reducing balance method or diminishing balance method. ওকে, দ্যাটস ইট। এখন আমি যদি আপনাকে এটুকু জিজ্ঞেস করি যে স্ট্রেট লাইন মেথড কিভাবে ক্যালকুলেট করে, রিডিউসিং ব্যালেন্স মেথড কিভাবে ক্যালকুলেট করে, আপনি কি মানে আমাকে বলতে পারবেন না, অথবা আপনারা কি একটু ক্যালকুলেশনটা আমাকে রিকল করে বলতে পারবেন না যে স্ট্রেট লাইন মেথডে আমার ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট হয়? depreciable amount divided by estimated useful life, right? Depreciable amount divided by estimated useful life. Now, what is depreciable amount? Cost less any residual value. Agreed? সবাই? And or depreciable amount যদি ইউজফুল লাইফ দেওয়া না থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন। তাহলে এটার কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে? তাহলে এটার কনসেপ্টটা দাঁড়াচ্ছে, এখানে আমার যে ডেপ্রিসিয়েশনটা হবে এটা কি আসলে ওভার দ্য ইয়ার চেঞ্জ হবে যদি না ইউজফুল লাইফ অথবা রিসাইডুয়াল ভ্যালু চেঞ্জ না হয়? মানে ওভার দ্য ইয়ার এটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে না? সেম থাকবে না? কি মনে জি হচ্ছে? স্যার। সেম থাকবে, রাইট?
সো এখানে আসলে নতুন করে আমরা কোনো কিছুই বলছি না, এটার ক্যালকুলেশন গুলা ফ্রিকুয়েন্টলি আসে এবং আমরা একটা ক্যালকুলেশন গত এক্সাম্পলও দেখলাম ইলাস্ট্রেশনে। সো মোটামুটি এটা স্ট্রেট লাইন মানে হচ্ছে ওভার দি ইয়ার ডেপ্রিসিয়েশন উইল রিমেইন কনস্ট্যান্ট, উইল রিমেইন সেম। সো দ্যাট ইজ কল্ড স্ট্রেট লাইন মেথড। এখন রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেট করব অথবা কিভাবে ক্যালকুলেট করি? রিডিউসিং ব্যালেন্স মেথডে স্যার হ্যাঁ স্যার আর কতক্ষণ লাগতে পারে? এই জাস্ট এই বক্সটা শেষ করে দিব, মানে এই জন্য আমি একটু ওকে, তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমি থ্যাংক ইউ। হ্যাঁ আমি এই জায়গাটাতে আজকে যাব না, সাবসিকুয়েন্ট, হ্যাঁ এটা নেক্সট ক্লাসে যাব। এই জন্য আপনাদের থেকে আমি একটু কুইকলি চাচ্ছি যে রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট কিভাবে হবে। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট ইনটু পার্সেন্টেজ অফ ডেপ্রিসিয়েশন। ওকে, এখন এখানে রিডিউসিং ব্যালেন্স মেথডে ফার্স্ট ইয়ারে আমার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট কি হবে? কস্ট। অ্যান্ড ফলোইং ইয়ারে the Sir, depreciable cost amount, minus depreciation. right, is net book value or carrying value. Okay, so that is how we calculate our depreciation straight line versus reducing balance method. এখানে একটা নোট আমরা সময় বলি দিই এবং এটা বলার ট্রাই করি, সেটা হচ্ছে আন্ডার রিডিউসিং ব্যালেন্স মেথড আমরা কি ডিসাইডেবল ভ্যালু কখনো কনসিডার করি? should not be No, sir. deducted or considered. That's it. That is all about our initial measurement. আমি আবারও বলছি, আমাদের ইনিশিয়াল মেজারমেন্টে অনেক কিছুই আমাদের এখানে আছে, ডেপ্রিসিয়েশনের পার্টটা এখানে আছে, এই ডেপ্রিসিয়েশনের সবগুলো জিনিস আমরা এখানে বললাম। তাহলে মোটামুটি ভাবে ইনিশিয়াল রেকগনিশন এবং মেজারমেন্টের কোনো পয়েন্ট আমাদের মিস আউট হলো না। আপনারা একটু স্টাডি হাব ক্রস চেক করলেও দেখবেন যে ইনিশিয়াল মেজারমেন্টে এবং ইনিশিয়াল রেকগনিশনে সবকিছু আমাদের কাভার। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ, সেটা হচ্ছে আমার কই গেল আমাদের আইএস, সরি নন কারেন্ট অ্যাসেটের। আমরা নেক্সট ক্লাসে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট থেকে যাব, বিকজ ডেপ্রিসিয়েশন অলরেডি কাভার্ড। সো সাবসিকুয়েন্ট মেজারমেন্টের ক্যালকুলেশনটা আমরা হোপফুলি দেখার ট্রাই করব, এবং এখানে একটা মজার পার্ট আছে, সেটা হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ অর রিভ্যালুয়েশন সারপ্লাস। হোপফুলি সেখান থেকে আমাদের পার্টটা নেক্সট ক্লাসে শুরু হবে, এন্ড দেন আইএস 40টা যদি আমরা টাইম পাই নেক্সট ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ তানজিম, আমাদের আর আমি কন্টিনিউ করছি না আজকে। দ্যাটস অল ডান ফর টুডে। সো আমরা এখানেই শেষ করছি। নেক্সট টপিক কি হবে সেটা আমরা বলে দিলাম, আইএস 16 আমরা শেষ করব নেক্সট ক্লাসে, এন্ড আইএস 40তে আমরা ইনশাল্লাহ মুভ করব। এন্ড ইন দ্য মিন টাইম একটা ছোট হোমওয়ার্ক আছে, ওই যে অ্যাকাউন্টিং পলিসির যে দুইটা অ্যাক্টিভিটি ছিল সেটা আপনারা একটু বাসায় গো থ্রু করে নেবেন। And the last announcement, একটা ছোট্ট announcement আছে, there is an urgent meeting will like arise tomorrow for my office. So কালকে I don't know, all of a sudden ঈদের বিষয়গুলো কনসিডার করে, so we have an emergency meeting tomorrow. So আমাকে কালকে ডে লং অফিসেই থাকতে হবে, and due to that reason I won't be able to conduct the Saturday's class, so tomorrow's class, তাহলে কালকে ক্লাসটা হচ্ছে না, ইনশাল্লাহ বুধবারে ক্লাসটা হবে। সো বুধবারে আমরা আইএস 16 এবং আইএস 40 কমপ্লিটলি কভার করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সবাইকে, এন্ড সি ইউ অন নেক্সট ওয়েনেসডে দেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার।